ওয়েল আজকে আমাদের রিডিংয়ের ফার্স্ট ক্লাস এবং অ্যাজ ইউজুয়াল আমরা প্রথম ব্লাঙ্ক থেকে শুরু করব। আর আমরা আপডেটেড বুকগুলা দিয়েই প্র্যাকটিস করব সব কোয়েশ্চেন প্যাটার্নগুলো। আসলে অ্যাকচুয়ালি অনেকেই আছেন যাদের 9, 10, 11, 12, 13 এই বুকগুলো আসলে মুখস্থ হয়ে গিয়েছে। তো এগুলা দিয়ে আসলে প্র্যাকটিস করে কোনো লাভ নেই, কারণ আস্তে 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 না আসলে এই সিস্টেম সিস্টেম না বলবো, না বলবো যে টেকনিকগুলো একটু 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 চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, একটু চেঞ্জ হচ্ছে, যেটাকে বলা যায় বিবর্তন হচ্ছে। এরকম আমি খেয়াল করছি যে এখানে 4টা ফেজ চলতেছে ক্যামব্রিজের। আপনি খেয়াল করে দেখবেন যে 1 থেকে 6 পর্যন্ত একটা ফেজ ছিল, ওই ফেজের কোয়েশ্চেনগুলো সিমিলার ছিল। আর 7 থেকে আপনার 10 পর্যন্ত এটার একটা ফেজ ছিল, এই ফেজের কোয়েশ্চেনটা সিমিলার ছিল। আর এই সিমিলার কোয়েশ্চেনগুলো একটা ফেজের সাথে আরেকটা ফেজের কোয়েশ্চেন টেকনিকগুলা একটু ভ্যারি করে মাঝে মাঝে, অ্যাকচুয়ালি একটু ভ্যারি করে। তো সেকেন্ড ফেজটা গেল 7 থেকে 10 পর্যন্ত, আর 10 থেকে আপনার 14 পর্যন্ত একটা ফেজ, যেটা থার্ড ফেজ ছিল। তো থার্ড ফেজের মোটামুটি এটা 19 সালেই থার্ড ফেজ অলমোস্ট 19 সালে শেষ হয়ে গিয়েছে। তো এখন 15 থেকে 17 একটা ফেজ চলতেছে। এখন 18 পর্যন্ত এই ফেজটা সেম থাকবে। এটা 15, 16, 17 কোয়েশ্চন প্যাটার্নগুলা এবং টেকনিকগুলা সিমিলার একদম। প্রত্যেকটা ক্যামব্রিজের সবগুলাই সিমিলার, বাট কিছু কিছু বই আছে এর ভেতরে থার্ড ফেজের বইগুলা, সেই বইগুলা আসলে ওই বইয়ের টেকনিকের সাথে মাঝে মাঝে আপনার ফেজ 4-এর টেকনিকগুলা মিলতে চাবে না। কিছু কিছু, এটা ম্যাক্সিমামে মিলবে, বাট কিছু কিছু কোয়েশ্চেনটা আসলে একটু চেঞ্জ হয়। তো আমরা ফেজ 4, যেহেতু আমরা পরীক্ষা দিব, ফেজ 4-এর কোয়েশ্চেনই পাবো। অফকোর্স আমরা ফেজ 4-এর বইগুলা নিয়েই বেশি সলিউশন করব। সেই ক্ষেত্রে আমরা 17 দিয়ে আমাদের সব মানে কোয়েশ্চেনগুলা আমরা চেষ্টা করব সলভ করার। তার আগে আমি কিছু রিডিং সম্পর্কে কিছু বলি। আইএলটিএস রিডিংয়ের কিছু বলি যেটা আপনাদের জানা দরকার। ফর এক্সাম্পল, আপনার রিডিংয়ের খুবই ইম্পর্টেন্ট কথা বলবো। হ্যাঁ, রিডিংয়ের আপনার ম্যাক্স 8টা টাইপের কোয়েশ্চেন আসে, এবং কোন কোন টাইপের কোয়েশ্চেন আপনি সব থেকে বেশি রিপিটেড পাবেন এবং কোন কোন টাইপের কোয়েশ্চেন আপনি খুব রেয়ার কেসে পাবেন, সেগুলো আমি বলে দেব। ফর এক্সাম্পল, আমি ধরেন প্রথম 1 নাম্বার যদি বলি, এখানে আপনার আছে হলো ব্লাঙ্ক। হ্যাঁ, ব্লাঙ্ক। ভাই এখন নাকি ক্যামব্রিজ 8-9 ফলো করে কোশ্চেন আসতেছে। না, 9-এর কোয়েশ্চেনের সাথে 17-এর কোনো কোয়েশ্চেনে মিল নাই। শোনেন, 10 নাকি তারিখের কথা। পরীক্ষাতে গ্যাপ ফিল ছিল মাত্র 4টা। হুম, এটা আলাদা কথা। 10 তারিখে 4টা ছিল, আবার 5 তারিখে ছিল 16টা। এটা আসলে কোনো বিষয় না। তো বিষয়টা আসলে যে গ্যাপ ফিল কম বলেই যে সেটা 9-এর, এটা এরকম কোনো মানে বিষয় না। কারণ গ্যাপ ফিল 9, 10-এ সব থেকে বেশি। আপনি খেয়াল করে দেখবেন 9, 10-এ 4-5টা কোনো গ্যাপ ফিল নাই সব জায়গাতেই এরকম। আর একটা কথা আমি গত ক্লাসেও বলেছি যে কারোর থেকে কোনো কথা শুনে ইনফ্লুয়েন্স হবেন না ভুলেও। এটা কিন্তু পরীক্ষার আগে সব থেকে বেশি নেগেটিভিটি ছড়ায়। আর আমি আপনাদের বলেছি যে আহ, কিছু রিসার্চের কথাও বলেছি যে কিভাবে আমাদের ব্রেনটা আসলে কাজ করে, যেরকম একটা ভিডিও শেয়ার করেছি যে একটা মানুষ ক্রাইম করেছিল, তার ফাঁসির আদেশ মানে মৃত্যুদণ্ড হয়েছিল, সে ফাঁসি হয়ে মারা যাবে সে আশায় ছিল। বাট তাকে আগের দিন বলা হয়, আগের দিন রাতে বলা হয় সে আসলে সাপের দংশন খেয়ে মারা যেতে যাচ্ছে, এবং তাকে বিষধর সাপের দংশন মানে বিষধর সাপের দংশন দিয়ে তাকে মারা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো আগের দিন রাত্রে সেই ব্যক্তিটা আসলে ওই কথা শোনার পরে ঘুমাইতে পারে নাই সারা রাত, শুধু এই কথাই ভাবছে যে সাপের কামড় দিয়ে তাকে মারা হবে, কতটুকু কষ্ট পাবে সে, কতটুকু সময়ের ভিতরে সে মারা যাবে, এই কথাগুলো সে অবশ্যই ভেবেছে, ভেবে সারা রাত ঘুমাইতে পারে নাই। পরের দিন তার চোখ কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দুইটা সূচ ছিনায় কি দুইটা সূচ ছিনায় দেয় তার পায়ে, এবং সে যখন দেখে তার দুইটা সূচ, সে কিন্তু সাপকেও দেখে নাই ওখানে, এবং সে যখন দেখে রক্ত ব্লাড আসতেছে, কিন্তু সে সুচ দুটো সাধারণ সুচ,
এবং সে আধা ঘন্টার ভেতরে অ্যাকচুয়ালি মারা যায়। এবং পোস্টমর্টমে দেখা গেছে যে একটা বিষধর সাপে কামড় খেয়ে যতটুকু পরিমাণ বিষক্রিয়ায় মারা যায় একটা মানুষ, ঠিক ততটুকু পরিমাণ বিষক্রিয়া হয়েই সেই মানুষটা মারা গেছে। এটা কিন্তু আধ্যাত্মিক কোনো গল্প না, এটা অ্যাকচুয়ালি আপনার হলো বাস্তব ঘটনা। এবং আরেকটা ঘটনা রিসার্চ, এটা একটা আরেকটা রিসার্চে আসছে যে 80 জন স্টুডেন্ট, 80 জন পার্টিসিপেন্ট, তো দুইটা দলের আপনার এক দলের ক্যান্সার, হ্যাঁ, আর এক দলের কোনো অসুখ নেই। এক দলের ক্যান্সার মানে ফার্স্ট স্টেজের ক্যান্সার, এবং আরেক দলের কোনো ক্যান্সার মানে মাত্র ধরা পড়ছে, আরেক দলের কোনো ক্যান্সার নেই, সুস্থ। তো দুইটা দল আপনার দুইটা গ্রুপ দুইটা জায়গায় রাখা হয়, এবং এক দল যে দলের ক্যান্সার আছে সে দলকে রিপোর্ট করা হয়, তার রিপোর্ট করে, এবং তার রিপোর্ট দেখে তাকে মানে এমনিতেই বলা হয় তাকে যে আপনাদের কোনো অসুখ নেই, আপনাদের কোনো ধরনের কোনো অসুখ নেই, আপনাদের জাস্ট টেনশন মুক্ত করার জন্য এই পিলটা আপনারা খাবেন। সেই পিলটা ছিল সুগার কোটেড পিল, বুঝছেন, মানে চিনি দিয়ে তৈরি পিল, খেলেও যা না খেলেও তা কোনো কিছুই না। তো ওই পিলগুলা দুইটা গ্রুপকে দেওয়া হতো, যেই গ্রুপের অসুখ মানে যেটা ক্যান্সার ফার্স্ট স্টেজে ছিল তাদেরকে টেস্ট করে ভালো বলে তাদেরকে সুগার কোটেড পিল দেওয়া হতো, টেনশন মুক্ত করার পিল বলে। আর যে গ্রুপ সুস্থ ছিল তাদেরকে বলা হতো আপনাদের এই টাইপের ক্যান্সার ধরা পড়ছে এবং আপনারা এতদিন নাগাদ আপনাদের মানে আপনারা থাকবেন যদি আপনারা ওষুধ মানে খান। এটার কোনো আসলে ইয়ে নাই, আপনারা ওষুধ খাবেন কিন্তু এটা সুস্থতার কোনো মানে ওষুধ নাই আসলে পৃথিবীতে আপনাদের এই ক্যান্সারের। তো তারা অ্যাকচুয়ালি তারাও ওই সুগার কোটেড পিলটাই খেত আর কি, ক্যান্সারের নিরাময় বলে। কিন্তু আসলে দেখা যায় যে আপনার 120 দিনের মাথায় ওই যেই সুস্থ দলের অ্যাকচুয়ালি 5 থেকে 7 জনের, মানে এখানে 5 থেকে 7%-এরই আসলে আপনার হলো ক্যান্সার ধরা পড়ে। কারণ যেই মানুষ আমাদের আমরা আসলে এমনভাবে তৈরি যে আমরা আসলে আমাদের দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হলো ব্রেন আর একটা হলো আত্মিক একটা চিন্তা ভাবনা, যেটা ব্রেন চিন্তা করে না কখনো। আপনার মন যেটাকে বলে, মনটা কোথায় থাকে আপনি নিজেও জানেন না, এটা কোথায় থেকে সিগন্যালটা আসে আপনি নিজেও জানবেন না, এটা হার্ট থেকে আসে না ব্রেন থেকে আসে, না এটা কোথাও থেকে আসে না, এটা আসলে আমাদের আত্মার একটা সিগন্যাল বলতে পারেন, আত্মিক সিগন্যাল, স্পিরিচুয়াল। এবং এইটা বলতে পারেন আমাদের মন। তো মনটা আসলে একটা জিনিস মনে রাখবেন, এই মনটা কিন্তু সত্য মিথ্যা ধরার জন্য ক্যাপাবল, কিন্তু আমাদের ব্রেনটা কিন্তু ধরতে পারে না। এমনি আমি ভিডিও আপনাদের দিয়েছি, আমাদের ব্রেনটা কিন্তু ব্রেনের মতো করে সে যা বলা হয় তাকে সে তা বিশ্বাস করে, সেটা আমাদের ফুল বডিকে কন্ট্রোল করে। বুঝতে পারছেন বিষয়টা আসলে যে আপনাদের হলো আপনার বলতে পারেন যে আমাদের মন যে চিন্তাটা করে, আমাদের ব্রেনটা সেই চিন্তারই প্রতিফলনটা আমাদের শারীরিক মাধ্যম দিয়ে ঘটায়। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখেছি, অনেক বলতে পারেন 4 জন স্টুডেন্ট, তারা কিন্তু 6.5-এর জন্য ক্যাপাবল, কিন্তু লাস্টে তারা 5.5 পেল এবং 1 ব্যান্ডে 5-এরও নিচে। কিন্তু সেই স্টুডেন্ট এতটা খারাপ না, কিন্তু সেই স্টুডেন্টরা প্রত্যেক দিন এই গ্রুপ সেই গ্রুপ ওই গ্রুপ করে মানে সেকে বেড়াইতো আর কি, যে আজকের পরীক্ষা কেমন হলো, কঠিন হলো না ভালো হলো, আমার পরীক্ষা কেমন হবে, হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে অলওয়েজ সেকে বেড়ায়। যেই স্টুডেন্টগুলো আমি দেখেছি যে এই কাজগুলো করে তাদের ভেতরে নেগেটিভিটি ক্রিয়েটিভ হয়ে যায়, এবং তারা যে এই চিন্তাভাবনা করে যায় পরীক্ষার হলে ঠিক সেইভাবেই ব্রেনটা রিয়াক্ট করে, পরীক্ষার হলে ঠিক সেভাবে রিয়াক্ট করে, হ্যাঁ তাদের চলাফেরাটা সেভাবে হয় পরীক্ষার হলে। তো নেগেটিভিটি আপনার মনের ভিতরে রাখবেন না। আমি গত ক্লাসে বলেছি খুব ভালোভাবে, এবং আজকেও বলতেছি, কে কি বললো না বললো গত ক্লাসে আমি বলেছি খুব ভালোভাবে, যে কে কি বললো না বললো এইটা নিয়ে ভুলও আপনারা মাথার ভিতরে নেবেন না। যেরকম আমি স্পিড নিয়ে বললাম গত ক্লাসে, যে স্পিড বলতে কিছু নাই, আপনাদের বোঝাই দিয়েছি খুব সুন্দর করে এলাবোরেট করে, যে স্পিড বলতে কিছু নাই, কোনগুলাকে স্পিড হিসেবে বলে একটা স্টুডেন্ট এসে আপনাদের আমি বোঝাই দিয়েছি খুব সুন্দর করে, যে এইগুলো আসলে কোনো ইনফরমেশন যখন কনসাইজ করে, যখন কোনো ইনফরমেশন যখন ছোট করে দেয়, যখন কাট করে দেয়, তখন এই ইনফরমেশনগুলা যখন কাট করে, সেই ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি কাট করার জন্য আপনার হলো ওই কনভারসেশনটা ছোট হয়ে যায়, আর যার জন্য খুব দ্রুত শেষ হয় কনভারসেশন। তো এর জন্য স্টুডেন্টরা বলে খুব স্পিড। অ্যাকচুয়ালি স্পিড বলতে কিছু না,
কঠিন রিডিং এই অনেকে বলে একটা পুরাতন সিস্টেমে আসছে, একটা নতুন সিস্টেম আসছে, এরকম কোনো কিছুই না, কোনো কিছুই না। প্রশ্ন হচ্ছে অ্যাজ ইউজুয়াল 15, 16, 17 বই ধরে। এটা আমার কথা মানে আমার কথা আপনি বিশ্বাস করলে করেন, না করলে পরীক্ষা যারা দিচ্ছে তাদের কথা শুনতে পারেন। আর লিসেনিংয়ের নো মোর দেন 2 ওয়ার্ড, নো মোর দেন 3 ওয়ার্ড থাকতেছে কোনো কোনো কোয়েশ্চেনে, এটা একটু অ্যাকচুয়ালি। আর রিডিংয়ে অ্যাজ ইউজুয়াল 16, 17 বইয়ের এক্স্যাক্টলি 17 বইয়ের কার্বন কপির মতো হচ্ছে। আর কেউ একজন পরীক্ষা দিচ্ছে, কারো কাছে ইজি, কারো কাছে কঠিন। তো এগুলা নিয়ে কথা আর বাড়াবো না, এগুলা নিয়ে কোনো কথা ফলস কথা, এগুলো প্রোপাগান্ডা। ভাই একজন আমার একটা কথা মানুষ, ছিল হ্যাঁ ভাই, এই যে আমাদের যে কেমব্রিজটা করা হয় না 4টা টেস্ট নিয়ে, হুম। মানে এই কেমব্রিজের যে 4টা টেস্ট, এটা কি সব থেকে, যে বছরে যে 36টা পরীক্ষা হয়, এটা কি সব থেকে ইজি 4টা টেস্ট দিয়ে বইটা তৈরি করা হয়, নাকি সব থেকে কঠিন 4টা টেস্ট নিয়ে বইটা তৈরি করা হয়? এই ধরনের কোনো ইনফরমেশন ক্যামব্রিজ ইউনিভার্সিটি দেয় নাই, তবে চিন্তা ভাবনা করে যেটা, সেটা হলো যে তারা চারটা চারটা মানে একটা বছরে 4টা ডেটের 4টা কোয়েশ্চন তারা দিয়ে দেয়। কেউ কেউ বলে যে সহজ, সহজ, একটু কঠিন, তার একটু কঠিন এবং সব থেকে বেশি কঠিন একটা বছরের ভিতরে থাকে, তা সেই 4টা ভেরিয়েন্ট একটা বই দিয়ে তারা ছাপায় দেয়। ঠিক আছে, এই হলো বিষয়। অফিসিয়ালি কোনো কিছু ক্যামব্রিজ বলে নাই যে কোন ডেটেরটা তারা ছাপায় আর কি, বুঝতে পারছেন, এবং কোন ডেটেরটা এবং কোন কান্ট্রিটা ছাপায়, কারণ কান্ট্রি ভেদে কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, বাংলাদেশের একরকম, ইন্ডিয়ার একরকম, পাকিস্তানের একরকম। তো সেই ক্ষেত্রে এটা আসলে বলাটা দুষ্কর। আচ্ছা, তো এখানে একটু মনোযোগ দেন যে রিডিং আপনারা কোনো প্রোপাগান্ডা বা কারোর কথা শুনবেন না, শুনলে কিন্তু বিপদে পড়বেন, আমি আপনাদের বলে রাখছি। আমার অনেক স্টুডেন্ট বিপদে পড়ে তারা পরীক্ষায় ইভেন বেরোতেই পারে না, আজও বেরোতে পারে নাই, ক্লোজ ডোর প্রিপারেশন নিয়েও বেরোতে পারে নাই, কারণ নেগেটিভিটি এমন একটা জিনিস আপনাকে খেয়ে ফেলবে, আপনি বেরোতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা এখন ব্ল্যাঙ্ক আছে, ট্রু ফলস নট গিভেন আছে। ট্রু ফলস নট গিভেন আছে 3 নম্বরে আছে। এই যে এটা মনে করেন যে এই ব্ল্যাঙ্ক এবং ট্রু ফলস নট গিভেন, এই প্রশ্নটা আপনারা 99% মনে করেন যে পাবেন হলো ইয়েতে, প্যাসেজ 1-এ। ওকে, 3 নম্বরে আসে আসলে আপনার, এখানে আসে আপনার বলতে পারেন যে ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং, ম্যাচিং ইনফরমেশন যাই বলেন। তারপরে আছে লিস্ট অফ হেডিং। তারপরে আপনার আছে হলো MCQ, মাল্টিপল কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেটাকে বলে। 6 নম্বরে আছে আপনার হলো শর্ট আনসার কোয়েশ্চেন আসে, খুব রেয়ার আসে, শর্ট আনসার কোয়েশ্চেন রেয়ার আসে, এজন্য আমি এর ভিতরে ইনক্লুড করব না। আপনাদের সব থেকে বেশি যেটা আসে সেটা ব্ল্যাঙ্কের ভিতরে কিন্তু উইথ ক্লু পড়ে, উইদাউট ক্লু পড়ে। আর 6 নম্বরে আপনার আসে হলো এমসিকিউ টাইপ 2 আছে, এমসিকিউ টাইপ 1। আচ্ছা, এখন আর কি কি আসে বলেন? সেন্টেন্স কমপ্লিশন, নেম ম্যাচিং, লাইন ম্যাচিং, নেম ম্যাচিং আসে। সেন্টেন্স কমপ্লিশন। আচ্ছা, 7 নাম্বার আছে নেম ম্যাচিং। সাত নম্বরে নেম ম্যাচিং, নেম ম্যাচিং। এখন এই যে 7টা কোয়েশ্চেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এমসিকিউ আর লিস্ট অফ হেডিং, এই জিনিসটা আপনারা এই দুইটা কোয়েশ্চেন কিন্তু একসাথে এক প্যাসেজে আসে না। এক কথায় বলতে গেলে একদমই রেয়ার পাবেন আপনারা, আসে না এক কথায় বলতে গেলে, খুবই রেয়ার কেসেস আপনারা পাবেন। বাট এক কথায় যে আপনারা মানে 2% আসবে, হ্যাঁ এরকম বলতে না, 98% কেসেসে আসবে না। এর সঙ্গে এই যে এর সঙ্গে বাকি 3টা কোয়েশ্চেন আপনাকে দিয়ে দিবে,
প্যাসেজ 2 এবং 3। এখন আমি যদি ফেজ করি এটাকে, তাহলে আপনার বলতে হয় যে যদি এখানে ফেজ করে বলি তাহলে সহজ হবে আপনাদের। আচ্ছা, প্যাসেজ 1 এরটা গেল। হ্যাঁ, এবার আমি যদি আপনার হলো প্যাসেজ 2 হিসাব করি, তাহলে এমসিকিউ 4 নম্বরে দিলে হলো লিস্ট অফ হেডিং। লিস্ট অফ হেডিং, এই দুইটা জিনিস মানে একই, এই দুইটা জিনিসের সাথে বাকি 3টা জিনিস আসে। এই দুইটা জিনিস আলাদা করা যায়, এই দুইটা জিনিস আপনারা আলাদা রাখবেন। এই দুইটা জিনিসের সাথে বাকি এই 3টা জিনিস আসে। কি কি জিনিস? 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। কি কি জিনিস দেখেন? ইনফো ম্যাচিং, তারপর আপনার আসে হলো নেম ম্যাচিং, তারপর আপনার আছে হলো আপনার সেন্টেন্স কমপ্লিশন। এই 3টা জিনিস, এই 3টা কোয়েশ্চেন এই 2টা কোয়েশ্চেনের সংমিশ্রণে আসে। এখন ফর এক্সাম্পল ধরেন এটা প্যাসেজ 1 গেল, প্যাসেজ 2 কি হতে পারে? প্যাসেজ 2 যদি আমি ফেস করি এখানে এরকম হতে পারে। আচ্ছা, আপনাদের একটু অন্য জায়গায় বোঝায় দেখেন। এখানে ধরেন আমি এটা একটু ইয়ে করে নিলাম যে প্রশ্নগুলা কিভাবে কিভাবে আসে আপনাদের একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি। 3টা প্যাসেজের কোয়েশ্চনগুলা কিভাবে হয়। ম্যাক্সিমাম আমি যেটা বলছি এভাবে সব হবে এরকম না, ম্যাক্সিমাম আপনার আসে হলো ব্লাঙ্ক। ফার্স্ট প্যাসেজ 1-এ ব্লাঙ্কস, তারপরে আসে আপনার ট্রু, ফলস, নট গিভেন, তারপরে সারিতে আপনার আসে হলো ইনফো ম্যাচিং, তারপরে আপনার আসতে পারে হলো ক্লু, আপনার ব্লাঙ্ক আসতে পারে এর সাথে ব্লাঙ্ক, এবং তার সাথে আপনার আসছে হলো এমসিকিউ টাইপ 2, T2 টাইপ 2। এখন এখানে আপনার আসতে পারে এমসিকিউ, তার সাথে আপনার আসতে পারে উইদাউট ক্লু, তার সাথে আপনার আসতে পারে ইয়েস নো নট গিভেন। এখন সেকেন্ড প্যাসেজটা এরকম হতে পারে, এই ফেজেও যেতে পারে লিস্ট অফ হেডিং, তার সাথে আপনার এই ব্লাঙ্ক এবং টাইপ 2 আসতে পারে, আবার ইনফো ম্যাচিংও আসতে পারে, এর সাথে সমস্যা নাই, আবার সেন্টেন্স কমপ্লিশন আসতে পারে। আবার দেখেন এই লিস্ট অফ হেডিং যেখানে থাকবে সেখানে সেন্টেন্স কমপ্লিশন, লিস্ট অফ নেম ম্যাচিং অথবা ইনফরমেশন ম্যাচিং অথবা এগুলো আসতে পারে। আর এমসিকিউ যেখানে থাকবে সেখানে আপনার অন্য। এখন যদি প্যাসেজ 2-তে, এটা ধরেন প্যাসেজ 2, এটা প্যাসেজ 1, প্যাসেজ 3, এই হলো 3টা ফেজে তারা কোয়েশ্চেনগুলো ডিফারেন্সিয়াল করে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, কোয়েশ্চেন আসলে 7টা, এই 7টা টাইপের কোয়েশ্চেন আপনি রিপিটেডলি পাবেন, এক্স্যাক্টলি রিপিটেডলি পাবেন। তো আমাদের ফোকাস করতে হবে আমি আপনাদের শিখাই দেবো। হ্যাঁ, টাইম ম্যানেজ কিভাবে করবেন, লিস্ট অফ হেডিং এর সাথে সেন্টেন্স কমপ্লিশন, নেম ম্যাচিং আসলে কিভাবে টাইমটা ম্যানেজ করতে হবে, টাইম ম্যানেজমেন্টের ক্লাসে আমি আপনাদেরকে শিখাই দেবো। ঠিক আছে? প্যাসেজ 1 এর ক্ষেত্রে কোনো টাইম ম্যানেজ করা লাগে না, ম্যানেজের কোনো মানে ইয়ে নাই, ফান্ডা নাই। ফান্ডাটা আসে হলো প্যাসেজ 2 থেকে এবং প্যাসেজ 3-তে টাইমটা ম্যানেজ করার ফান্ডাটা আসে। কারণ প্যাসেজ 1-এ ম্যাক্সিমামই প্যাসেজ আপনার হলো এই একটা প্যাসেজের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাকে পড়াবে। তো আমরা যদি প্রথম ইয়েতে যাই, টেস্টে যাই, প্রথম থেকে আমরা যেহেতু প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্নই সলভ করবো, আমরা 17 থেকে ম্যাক্সিমামই করতেছি, লিসেনিংও আমরা করেছি 17-তে। তো আমরা যদি প্যাসেজ 1-এ যাই, এটা কি নিয়ে প্যাসেজ আমি জানি না, এখানে আছে কিনা দেখি, দাঁড়ান, ব্লাঙ্ক, হ্যাঁ ব্লাঙ্ক আছে। তো চলেন আমরা এই ব্লাঙ্কটা নিয়েই যাই। এই ব্লাঙ্কটা নিয়ে যদি আমরা যাই আগাই, তাহলে খেয়াল করে দেখবেন। না ভাই, হ্যাঁ 17 টেস্ট 1। এখন ভাই আমি একটা ছোট্ট একটা কথা বলি। ভাই আমি কেমব্রিজ নিয়ে এই যেতদিন এই 2-1 মাস যায় অ্যানালাইজ করছি, আমি একটা জিনিস বুঝেছি, ওরা খুব চালাক। ফার্স্টে অ্যান্সারটা উপরে দিয়ে সারা পেজেস ঘুরাবে। আমরা তো সাধারণ জনগণ যেগুলো আছি তারা তো ফার্স্ট অ্যান্সারটা ভাবি না,
অ্যান্সার ফার্স্টে হবে না একটু ভিতরে হবে, ভিতরে খুঁজে সেটা একটা অ্যান্সার নেই, কিন্তু ফার্স্টে যেটা অ্যান্সার যেটা ভাবছি ফার্স্টে এটা অ্যান্সার রেখে দিয়েছে, এটা নিয়ে না পরে ভিতর থেকে অ্যান্সার নিয়ে দেখি অ্যান্সার এটা না, ফার্স্টেরটা অ্যান্সার আপনারা ওরা যারা উপরে শো ভেবে করে রেখে দেয়। আপনারা যারা ভেবে আনসার দেন তাদের জন্য এটা বিপজ্জনক, কিন্তু যারা হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ। খুঁজে আনসার দেয় তাদের জন্য না। যেখানে থাক প্যাসেজের খুঁজে আনসার দিতে হবে আমাদেরকে। আপনাদের আমি কি ভেবে আনসার দেওয়া শেখায়নি, খুঁজে আনসার দেওয়া শিখাইছি কিন্তু আমি অলওয়েজ, যে আনসারটা খুঁজে খুঁজে দিবেন, কি খুঁজবেন, কি বিষয় খুঁজবেন সবই আপনাদের আমি শিখাইছি। কিন্তু ভেবে যদি আনসার খুঁজেন তাহলে তো এই বিপদে পড়বেন, স্বাভাবিক বিষয়টা। বুঝেন নাই? ভাবা যাবে না কোনো কিছু, প্যাসেজে যা আছে তাই, আপনাকে অ্যাডিশনাল কোনো ক্রিয়েটিভিটি খাটাইতে হয় না এখানে। ক্রিয়েটিভিটি আমরা খাটাইতে যাই বলে তো বেশি বিপদে পড়ি, এটা স্বাভাবিক একটা বিষয়। ক্রিয়েটিভিটি খাটাইতে গেলে আপনি মায়ের প্যাচে পড়ে যাবেন, এটা স্বাভাবিক। তো এখন দেখেন আমরা কিছু জানি না, আমরা মোটামুটি কোনো কিছুই জানি না। এখানে কি বলতেছে আমাদের একটা জিনিস আমরা খেয়াল করবেন আপনারা, যে উইথ ক্লু উইদাউট ক্লু এর ক্ষেত্রে ম্যাক্সিমামই টাইটেল পাবেন। হ্যাঁ, টাইটেল পাবেন, সাবটাইটেল পাবেন। আসলে এখানে আপনাকে হেল্প করবে কোথায় আসলে আছে, এটা আপনি শুধু লাইন ধরে যদি খুঁজতে যান তাহলে আপনি খুঁজে পাবেন না, খুব প্রবলেম হবে আপনার। তা আপনি কি করতে হবে, আপনার টাইটেল ধরে আগাইতে হবে, টাইটেলটা নিতে হবে, এই সাবটাইটেলগুলো নিতে হবে, সাবটাইটেলগুলো দেখতে হবে যে কি বলতেছে এখানে। টাইমটা আপনার অনেক আছে, আপনি রাশ করে দেন, আগেই কোথায় যান, এইগুলা পড়ে, এগুলা ছাতা মাথা পড়ার দরকার নাই, পড়ে শাল পাইছি ও শাল পাই গেছি, দৌড় দে, শাল পেয়ে দৌড় দেন। এগুলা করলে আসলে আপনি ওই একটা দুইটা আনসার খুব সুন্দরই পাবেন, কিন্তু বাকি আনসারগুলো মানে পাওয়াটা টাফ হয়ে যায়। আপনাকে আসলে সবকিছু সুন্দর করে আগাইতে হবে। এখন দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এখানে এখানে কি বলছে, ডেভেলপমেন্ট অফ লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এখন পুরো প্যাসেজটাই তো লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, আর এখানে ওয়ান ওয়ার্ড নিতে হবে আমাকে, হচ্ছে ওকে। তো যেহেতু লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, তো এই ক্ষেত্রে প্রবলেমের আমি কি নিতে পারি, যেহেতু টাইটেলটা আমার পুরো প্যাসেজের টাইটেলের সাথে মিলে গেল, তো এখানে আমার মোটামুটি খুব একটা বেশি কিছু দিবে না, কারণ আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নিয়ে কথা হচ্ছে। তো আমাকে তারপরে কোথায় যেতে হবে, যে সাবটাইটেল নিয়ে। সাবটাইটেল কি বলতেছে, যে প্রবলেম, তারপরে কি বলছে প্রপোজ সলিউশন, তার মানে প্রবলেমটা যেই প্যারাতে থাকবে তার পরের প্যারাতে সলিউশন, তার পরের প্যারাতে কি বলতেছে কনস্ট্রাকশন। তার মানে প্রথমে প্রবলেম অ্যাপেয়ার হয়েছে, তারপরে তার সলিউশন গুলা গোছানো হয়েছে, তারপরে কাজ শুরু করা হয়েছে, বিষয়টা এরকম। এখন মোস্ট অফ স্টুডেন্ট, যেটা আপনাদের আমি এর আগেও বলে দিয়েছি যে সব থেকে ইজিয়েস্ট ওয়ে কোনটা, প্রথমে শাল, তারপরে প্রপার নাউন, তারপরে আপনার অ্যাডজেক্টিভ বলেন আর প্রোনাউন বলেন, আপনারা চেষ্টা করবেন খোঁজার। তো এখানে যেহেতু আমাদের কোনো কোনো সময় ভার্ব দিয়েও আপনাদের খুঁজতে হবে, কোন ভার্বগুলা, পপুলার ভার্বগুলা। পপুলার ভার্ব এখানে কি আছে, আছে কোনটা, ইনক্রিজ বাড়তি, বেড়েছে, বাড়া, বাড়াটা। তো এটা আর কি আছে একটা। এখন ধরেন সাল 1800 থেকে 1850, আমরা খেয়াল করে দেখি এখানে 18 আছে, আর এখানে আছে 46, আবার এখানে আছে আর নেই, এখানে আছে 1854। তো 50 কোথাও নাই, তো আমরা জানবো কিভাবে? এখন এর জন্য আপনাকে জানতে হবে এর মাঝামাঝি 50, এই যে 51 আছে এখানে, তো এর মাঝামাঝি যে কোনো এক জায়গায় আনসারটা আছে। তো আমাকে কোথায় আনসার আছে এক্স্যাক্টলি বের করতে হবে কিভাবে, যে প্রথমে আমি যদি লাইনটা পড়ি, যে দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন এত থেকে এত। এখন বেড়েছে কি, লন্ডন বেড়েছে, র্যাপিডলি কি লন্ডন বেড়েছে, না কিছু একটা বেড়েছে এখানে, যেটা প্রবলেমের ভেতরে ছিল। যেই জিনিসটা বেড়েছে সেই জিনিসটা হবে আনসার। আনসার বলাটা আসলে মুখ্য বিষয় না ক্লাসে, আমার ক্লাসে আনসার বলাটা মুখ্য বিষয় না, বা কে আনসার দিতে পারছেন কে পারছেন না, ইট ডাজন্ট ম্যাটার। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডেতে আসলে আপনি কতটুকু ক্যামব্রিজ বুক সলিউশন করতে যে পারতেছেন, এটা হলো ম্যাটার করে। তো আনসার বলার জন্য আপনাদের খুব বেশি ভিড়াভিড়ি বা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। বিষয়টা হলো বোঝার চেষ্টা করেন, কি বলতে যাচ্ছি, কোনটা দিয়ে আনসার ধরা হচ্ছে এখানে, সেটা বোঝার চেষ্টা করেন, এইটা হলো ম্যাটার। ক্লাস করে যদি ক্যামব্রিজে না পারেন তাহলে কোনো লাভ নাই। তো তো বিষয়টা হলো 3 ঘন্টার যে, আমার কাছে আমি এমনও কিছু স্টুডেন্ট পাইছি যে স্টুডেন্টগুলা কার থেকে কি শুনে আসে, শুনে আমার কাছে আসে, মনে করে যে আমার কাছে পড়লেই সে হলো 7 পেয়ে যাবে, তার তার কোনো কিছু অ্যাডিশনাল রিডিং পড়া লাগবে না, কোনো বই পড়া লাগবে না, এরকম।
তো বিষয়টা আসলে কোনটা থেকে আনসার নেওয়া হচ্ছে এইটা হলো খুঁজে পাওয়াটা, এইটা হলো খোঁজাটা মুখ্য বিষয়, এইটা হলো জানাটা মুখ্য বিষয়। এখন আমার এখানে ইনক্রিজের বিষয়টা আসছে, ইনক্রিজের বিষয়টা আরও হতে পারে, এটা ইয়ে হতে পারে, কিন্তু আমাকে আর একটা কি নিতে হবে, যে প্রপার নাউন খুঁজতে হবে। যেহেতু আমার শালটা অনেক দূরে চলে গেল, নাউন খুঁজতে হবে। কি আসছে পরের দেখি, স্ট্রিটস, রাস্তার কথা বলছে, ফুল অফ হর্স ডাউন। এই যে একটা, দেখেন এই যে একটা হর্স ডাউন ভেহিকেল, এই যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা যেহেতু হাইফেন দেওয়া আছে, এটার সিনোনিম হবে না। যে ওয়ার্ডটায় ছোট করে হাইফেন দেওয়া, এটার সিনোনিম হবে না, এটার এক্স্যাক্ট ওয়ার্ড আপনারা পাবেন। তো সেক্ষেত্রে একটা আমাদেরকে হেল্প করলো এখানে, যেহেতু তারা কিন্তু আপনাকে অনেক বিষয়ে হেল্প করবে, সেই হেল্পগুলো আপনাকে নিতে হবে, আশেপাশ থেকে আপনাকে হেল্প নিতে হবে। তারা কিন্তু তারা শুধু আপনার ইংরেজি লেভেলটাই মাপে না, অ্যাকচুয়ালি সত্যি বলতে ইংরেজি লেভেলটা মাপে না। তারা আপনাকে অনেকক্ষণ না খাওয়ায় রাখে, এক জায়গাতে রাখে, আপনি তারপরেও কতটুকু কনসেন্ট্রেশন দিতে পারছেন, তারপরেও কতটুকু আপনি মানে 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 মনোযোগ দিতে পারছেন, অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন দিয়ে আপনি যেগুলো আপনাকে দিয়েছে, যেগুলো আপনার বিরক্তি লাগে, কোনো এই যে রিডিংগুলো বিরক্তি লাগে, কিন্তু তারপরেও আপনি আশেপাশের ওয়ার্ডগুলো দেখে সেই ওয়ার্ডটা এক্স্যাক্টলি ধরতে পারতেছেন, কতটুকু পারছেন, এইটারও একটা বিষয়, অ্যানালাইটিক্যাল থিঙ্কিংয়ের একটা মানে বিষয় আসে এখানে। এই বিষয়টারও তারা জাজ করে অ্যাকচুয়ালি আইএলটিএস পরীক্ষা। এটা এই ডুওলিঙ্গো পরীক্ষা না, যে আসলে একজন স্পিকিং দিচ্ছে, যে ডুওলিঙ্গোর পরীক্ষার মতো, যে একটা ইমেজ দেখে স্পিকিং করতেছে বা অন্যান্য বিষয়। ডুওলিঙ্গোর বিষয়টা এরকমই, মানে আমি দেখছি খুবই ইজি, এবং ইদানিং খুব ট্রেন্ডও চলতেছে অন্য একটা বিষয়ের। তো আইএলটিএসটা এই জন্যে খুব বেশি প্রসিদ্ধ সারা ওয়ার্ল্ড ওয়াইডে, এবং খুব বেশি নাম করা কেন, আসলে তারা আপনার অ্যানালাইটিক্যাল থিঙ্কিংটা খুব বেশি জাজ করে। হ্যাঁ, এই জন্য আসলে আমাদের প্রবলেমটা কি, আমরা খুব বেশি রাশ করে থাকি, রাশ করে থাকি। তো আমার মনে হয় না এখানে যতগুলো আছে স্টুডেন্ট, তাদের কেউই এই কাজটা করবে না। কি করবে তারা, ডাইরেক্ট আমি জানি কি করবে, তারাই শাল পাবে, শাল দিয়ে জাম করবে, জাম করে পড়তে শুরু করবে, পড়ে এত দূর যখন আসবে তখন ভাববে কি হলো, আনসার কই, দেখা যাচ্ছে 5 মিনিট চলে গেছে, পরীক্ষার হলে এটাই হবে, আনসার কই। কিন্তু তারা একটু ভাবে না যে এই লাইনটা কেন দিয়েছে, এই লাইনটা দেওয়ার কাজটা কি, এই যে লাইনগুলো, এগুলো না দিলেও তো হতো, কেন দিচ্ছে এগুলো দেওয়ার কারণটা কি, আন্দাজে এমনিতে দিচ্ছে না, এমনিতে কোনো কিছু এখানে নাই, কোনো জায়গায় এমনিতে কোনো কিছু নাই, সবগুলোরই অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার আছে, ব্যবহার আপনাকে করতে হবে। দেখেন হর্স ডাউন ভেহিক্যাল, তখন হর্স ডাউনটা আমরা খুঁজে পেতে পারি। তো যেহেতু 18 সালের পর থেকে হর্স ডাউনটা আমরা খুঁজতে পারবো, হর্স ডাউনের আগে আনসারটা আছে, তা আমরা আগে পড়ার আগে যদি একটু আর্ট করে নিই তাহলে বেটার হয়, যে কোথায় থেকে আনসারটা কোথায় থেকে দিচ্ছে। ফর এক্সাম্পল আমরা চেষ্টা করব যে পেছন থেকে খুঁজে বের করার, একটা প্যারার পেছন থেকে খোঁজা। প্রথম থেকে খুঁজলে আপনি পড়তে শুরু করে যাবেন, পড়তে বুঝতে যখন আপনি পড়ে বুঝতে পারবেন, যখন বুঝতে পারবেন তখন আপনি আরও পড়তে চাইবেন যে পুরো প্যাসেজটা পড়ে বুঝে ফেলি। কোনো লাভ নাই, প্যাসেজ পড়ে বুঝে কোনো অ্যাকচুয়ালি লাভ হয় না অ্যাকচুয়ালি, কারণ এখানে থিঙ্কিংয়ের একটা বিষয় আছে, অ্যানালিটিক্যাল থিঙ্কিংয়ের একটা বিষয় আছে, এই জন্য আপনি পিছন থেকে পড়বেন। তো হর্স ডাউন অথবা স্ট্রিট, এটা নিয়ে আমাদের খুঁজতে হবে। এই যে ক্রস, এই সাপের, যেটাকে বলে স্নেক্স রিডিং, এই যে এখানে পাওয়া গেছে, এই যে এই ভেহিকেলস অথবা ট্রাফিক্সই ভেহিকেলস বলতে পারেন, সেম। তো হর্স ডাউন এর আগে আছে আনসারটা, তাহলে আমাকে এত কিছু করতেছি আমি, ভাইয়া পরীক্ষার হলে এত কিছু করার সময় নাই। অবশ্যই এই যে টাইম দেখলেন, এই যে দেখলেন যখন বড়, তখন দেখলেন আপনি হর্স ডাউন দ্রুত খুঁজে পেরে গেলেন, 1 মিনিটও লাগবে না, এটা 2 মিনিট লাগবে সর্বোচ্চ, বা প্রথমে 3 মিনিট লাগলো, সমস্যা নেই, তারপরে দ্রুত হবে। তো তারপরে দেখেন কি বেড়ে গিয়েছে, এত থেকে এত কিছু একটা দ্রুত বেড়ে গিয়েছে। লন্ডন কি বাড়ছে এখানে, বলেন তো? লন্ডনের কিছু একটা যেহেতু আছে, লন্ডনের কিছু একটা বেড়েছে, কি বেড়েছে চলেন দেখি আমরা। ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 18th century, London's population grew at an outstanding rate and the central area became increasingly congested, মানে ভিড়, congested। তো প্রথম লাইনে মনে হয় একটা মানে কোন সিগন্যাল আসলো কি আপনাদের, বলেন তো? পপুলেশন। দেখেন পপুলেশন, লন্ডনের, খেয়াল করে দেখেন, আমি আপনাদের লিসেনিং এ শেখাইছি টাচি ওয়ার্ড কোনটাকে বলে।
ড্যাশ অফ লন্ডন আর লন্ডনস ড্যাশ অ্যাপোস্ট্রোফিস দিয়ে লন্ডনস মানে লন্ডনের জনসংখ্যা, আর এখানে বলছে জনসংখ্যা অফ লন্ডন, লন্ডনের জনসংখ্যা, লন্ডনের জনসংখ্যা, দু জায়গায় একই কিন্তু মিনিং কিন্তু সেম। লন্ডনস পপুলেশন, পপুলেশন অফ লন্ডন, সেম না? মিনিংটা সেম না? জি জি ভাই। আর র্যাপিডলি বলতে খুব দ্রুত, অ্যাস্টোনিশিং রেট, অ্যাস্টোনিশিং মানে আশ্চর্য রকম ভাবে, আশ্চর্য রকম হারে, রেট আশ্চর্য রকম হারে, গ্রিউ মানে বেড়ে গিয়েছে, ইনক্রিজ যেটাকে বলে, ইনক্রিজড। দেখেন তারা কতটা হেল্প করে, পাস্ট ফর্মে আছে ইনক্রিজড, গ্রিউ, গ্রো তো প্রেজেন্ট ফর্মে, গ্রু বেড়ে গিয়েছে। আচ্ছা এখন অ্যাস্টোনিশিং রেট র্যাপিডলি বিটুইন কত থেকে, 1800 থেকে 1850, অফকোর্স 1800 পরেই, তার মানে 1800 পর, 1800 কতর ভেতর, 1800 থেকে কত এটা বলেন, 1800 থেকে 1850 এক্স্যাক্টলি। তার মানে এখানে হর্স ডাউন এখানে আছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই যে ছোট্ট করে হর্স ডাউনটা আপনি যে 1 মিনিট ধরে খুঁজলেন, লাভ হইল কি তাহলে? হ্যাঁ লাভ আছে। হর্স ডাউনের পরে আনসারটা, বাকি এই আনসারটা থাকবে, বুঝতে পারছেন? হর্স ডাউনের পরেই আপনার এই আনসারটা থাকবে, কারণ হর্স ডাউন এখানে যখন চলে আসছে এইটার সিকোয়েন্ট মেনটেন করে। এখন সিকোয়েন্ট মেনটেন করা নিয়ে কোশ্চেনের ভিতরে আমি যদি বলি, টাইম ম্যানেজমেন্টে আপনারা বলে দিব আমি, সিকোয়েন্ট মেনটেন করাকে এটাই বলে যে কোয়েশ্চন, 1 নাম্বার কোয়েশ্চন যেখানে পাওয়া যাবে, কোথায় পাইলাম আমরা, পপুলেশন এখানে পেলাম, এই 1 নাম্বার কোয়েশ্চন যদি এখানে পাওয়া গেছে, তার পরবর্তীতেই 2 নাম্বার কোয়েশ্চন থাকবে, 2 3 4 5 6 গ্র্যাজুয়ালি থাকবে, এটা গ্র্যাজুয়ালি থাকবে। এবং যদি কোনো লাইন শেষ হয়ে যায় এবং একটা ইন্ডিপেন্ডেন্ট লাইনের কোনো ওয়ার্ড যদি আমরা পাই, কোথাও পাই, যেরকম এখানে পাইছি, তাহলে এই হর্স ডাউন আর কোথাও যেহেতু এখানে নাই, তার মানে এই 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 2 নাম্বার আনসারটা এই হর্স ডাউনের নিচেই থাকবে, কারণ হর্স ডাউনটা প্রবলেমের ভেতরে এবং 1 নাম্বার আনসারের পরে, যেহেতু 1 নাম্বারের আনসারের পরে হর্স ডাউন এবং হর্স ডাউনের পরে একটা লাইন, এই লাইনগুলো থাকবে, ইনফরমেশনগুলো থাকবে, এবং এই ইনফরমেশনগুলোর পরেই 2 নাম্বার কোয়েশ্চেনটা থাকবে। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাইয়া। তার মানে এই যে দেখেন হর্স ডাউন 1 নাম্বারের কোয়েশ্চেন এখানে পেলাম, তারপরে হর্স ডাউন এখানে পেলাম, তারপরে এই ইনফরমেশনগুলো এই যে চার্লস পিয়ারসন, তারপরে যে এই সলিসিটর, তারপরে সাজেস্টেড বিল্ডিং আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এই যে মানুষটার নাম যেখানে থাকবে তারপরেই 2 নাম্বারের আনসার থাকবে। তাহলে দেখেন গ্র্যাজুয়াল এটা আসতেছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এইভাবে গ্র্যাজুয়ালি যাচ্ছে। তার মানে এখানে আমরা পপুলেশন পাইলাম, এখানে হর্স ডাউন পেলাম, তারপরে কি চার্লস পিয়ারসন আমরা পেলাম। তার মানে বোঝা যাচ্ছে এরপরেই থাকবে এই 2 নাম্বারের আনসারটা। তাহলে এখন খেয়াল করে দেখেন, আমরা অলওয়েজ ফোকাস করব আসলে নাউনের দিকে। প্রথম আনসার দেখেন নাউন, পপুলেশন নাউন, TION নাউন। তো 99% আনসারগুলো আপনার নাউন থেকে আসবে, হ্যাঁ 99% আনসারটা আপনার নাউন থেকে আসবে। সো আপনারা নাউন খুঁজে বের করার চেষ্টা করবেন, নাউন। তো আর্ট করে আগাবেন, দ্রুত যাইতে পারবেন, এবং গন্ডারেরও শক্তি অনেক বেশি, আবার বাঘের থেকে কিন্তু গন্ডারের শক্তি অনেক বেশি, আবার হাতির থেকে কিন্তু সিংহর থেকে আবার হাতির শক্তি অনেক বেশি। কিন্তু দেখবেন লাস্ট এট দ্য এন্ড অফ দ্য ডেতে কিন্তু সিংহ কিন্তু হাতিকে শিকার করে খায়, দেখছেন আপনারা? তো কিভাবে আসলে বিষয়টা আসলে স্ট্র্যাটেজিক্যালি এটা চলে। আপনি স্ট্র্যাটেজিক্যালি আগাবেন পরীক্ষার হলে, আপনি পারবেন। আপনি গায়ে গতরে খেটে, মানে গায়ের জোর দিয়ে বা মাথার জোর দিয়ে, বা মাথায় আপনি আন্ডারস্ট্যান্ড করেন, বোঝেন, সেই জোর দিয়ে আপনি আগানোর চেষ্টা করবেন, আপনি পারবেন না, আপনি মানে হারাই যাবেন। আপনি যদি দেখেন, আমাকে একটা কথা বলেন তো, এই লাইনটার এই ওয়ার্ডটা হলো দরকার, আমার এই ওয়ার্ডটা আমাকে মার্ক দিবে, বাকি এখানে কি বলেছে, এই এতটুকু সময়ে এই ভিতরে কি বলেছে, আমার কোনো দরকার আছে পড়ার? জি না ভাইয়া, কোনো দরকার নাই।
তাহলে এই যে হর্স ডাউনটা ভাইয়া বললেন, আপনি হর্স ডাউন খুঁজে বের করলাম, হর্স ডাউন খুঁজে বের করে আমার লাভ হইলো কি? লাভ হইলো কি আসলে এই যে পড়াটুকু পড়ে আমার কোনো লাভ নাই, আমি বুঝতে পারলাম। চার্লস পিয়ারসন যখন আমি পেয়ে গেলাম, তখন আমি বুঝে গেলাম এতটুকু পড়ে আমার কোনোই লাভ নাই আসলে। তো আমি যখন উল্টো দিক থেকে খুঁজবো, যখন পেয়ে যাব, আমার একটা কাজ হবে হলো, একটা কথা মনে রাখেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কের আপনার প্রধান কাজ হবে সার্চ করা, মানে খুঁজে বের করা, ওয়ার্ড খুঁজে বের করা, বুঝে বুঝে করা না। কখন করবেন? যখন আপনি লাইন মানে ওয়ার্ডগুলো পেয়ে যাবেন, যখন যেরকম চার্লস পিয়ারসন পাইছেন, এবার আপনি কাজ হবে এই লাইনটা পড়া, শুধু এই লাইনটা পড়া, বাকি কোনো সেন্টেন্সে কোনো লাইন পড়া যাবে না, কোনো ওয়ার্ড আপনার পড়া যাবে না, ঠিক আছে? তাহলে এই লাইনটা এবার আপনি পড়বেন এবং পড়ে আপনি আনসারে কি বলতেছে এইটা খুঁজে বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? বাকি কোনো কিছু আপনার পড়া লাগবে না, শুধু ওয়ার্ডগুলো সার্চ করতে হবে। কোন ওয়ার্ডগুলা? প্রপার নাউনগুলা। যেরকম এখানে হর্স ডাউন খুঁজেছি, চার্লস পিয়ারসন খুঁজেছি, কোথাও কোথাও না পেলেও আপনি দেখবেন অ্যাকচুয়াল আপনি খুব পপুলার ভার্ব পাবেন, যেরকম ইনক্রিজ, এগুলো আপনার সিনোনিম করা থাকলেও আপনি বুঝতে পারবেন, সিনোনিম করা থাকলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হলো খুঁজে বের করা, একটা কথায় তাই। বোঝা না বোঝাটা পরের বিষয়, পাওয়াটা পরের বিষয়। আচ্ছা, বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল। এখন এই যে বিল্ডিংগুলা, বিল্ডিং মানে এখানে বিল্ডিং মানে কি? একের অধিক আছে, তাই না? বিল্ডিং মানে কি? একের অধিক, তাই না? তাই তো নাকি? বিল্ডিংস কি বলে? বিল্ডিংস কি বলে নাকি? এটার প্লুরাল ভার্সন কি বিল্ডিংস বলে? না, বিল্ডিং, বিল্ডিং সেম, এটাই প্লুরাল ভার্সন, তাই না? জি ভাইয়া। তো বিল্ডিং মানে এখানে আসলে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল, মানে রেলওয়ের যে বিল্ডিং, রেলওয়ের যে বিল্ডিং, এটা পসিবল করতে পারে, কি করতে পারে? মানুষকে সরানো। কোথায় সরাতে পারে? টু, এই যেখানে একটা ভাগ করে দিল, টু, এটা দিকে, টু মানে দিকে ফলো করে, এটা হলো এই দিকে, ওই দিকে, সেই দিকে, তার দিকে। তার মানে রেলওয়ের যে বিল্ডিংগুলো হয়েছে, সেই বিল্ডিংগুলা হতে পারে, পসিবল হতে পারে যে মানুষদেরকে সরাই নিতে পারে। কোথায় নিতে পারে? টু বেটার হাউজিং, টু বেটার হাউজিং ইন দ্য ড্যাশ। তার মানে ভালো হাউজিংয়ে সরাই নিতে পারে। যে হাউজিংটা কোথায় আছে? কোন একটা জায়গার ভেতরে, ইন যেহেতু আছে, বোঝেন, বোঝার চেষ্টা করেন, যেহেতু ইন আছে, কোন একটা জায়গার ভেতরে, মাথা ঠান্ডা করে ব্ল্যাঙ্ক করবেন, দেখবেন সবগুলা হচ্ছে, কানেক্ট করতে পারছেন। মাথা গরম করা যাবে না, রাশ আওয়ারে থাকা যাবে না, রাশ আওয়ারে থাকা যাবে না। ঘড়ি ঘুরতেছে, ঘড়িকে ঘুরতে দেন, ঘড়ির দিকে বেশি তাকানো যাবে না, ঠান্ডা মাথায় সলভ করবেন, দ্যাটস ইট। আমার একটা কথা, আপনি রিডিংয়ে যা পাবার পাবেনই, আপনি হাইপ হয়ে করতে শুরু করলে কম পাবেন। আপনি অন্যের প্রোপাগান্ডা শুনে আপনি মনে করেন আমার কোয়েশ্চেন ইজি হবে, এই আশায় গেলে ফেল করবেন। আপনি যদি মনে করেন কঠিন হবে, কঠিনভাবে আপনার ব্রেনটা আপনাকে সিগন্যাল দেবে, আপনার বডি সেভাবে রিয়্যাক্ট করবে, আপনি হাইপ হয়ে যাবেন, খুব বেশি এক্সস্টেড ফিল করবেন। তো বিষয়টা এরকম। সো আপনি ঠান্ডা মাথা, আমি এরকমও শুনেছি যে ইউএস এর এম্বাসি ফেস করতে যে সবই ভোগাস, পেপার মেপার সব ভুয়া, খালি I-20 তো যাকে তাকে দিয়ে দিচ্ছে এখন, যাকে তাকে পাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে। রাস্তার পাগলরেও I-20 দিয়ে দিচ্ছে এখন ইউএস থেকে, রাস্তার পাগলরেও I-20 দিয়ে দিচ্ছে ইউএস থেকে, কারণ পাগলেরও এখন ইন্টারমিডিয়েট পাস করে পাগল হয় ম্যাক্সিমামই আর কি। তো রাস্তার পাগলদেরও I-20 দিয়ে দিচ্ছে। পাগলও যদি যে একদম মানে খুব কনফিডেন্টলি যায় কথা বলতে পারে দুই তিনটা, তাদেরকেও ভিসা দিয়ে দিচ্ছে আমেরিকার। বিষয়টা এরকম। তো বিষয়টা কনফিডেন্টলি আপনাকে হ্যান্ডেল করতে হবে। কনফিডেন্ট বলতে যে আপনার যা হয়ে যাক হোক সমস্যা নাই, কনফিডেন্ট থাকতে হবে। বিষয়টা এরকম যে এক্স্যাক্টলি আপনি ভাবেন আপনি সাঁতার জানেন না, আইএলটিএস পরীক্ষাটা এরকম, আপনি সাঁতার জানেন না, আপনি জানেন না আপনি কত পাবেন, এক্স্যাক্টলি মনে করেন এরকম, আপনি জানেন না আইএলটিএস আপনি কত পাবেন, আপনার বিভিন্ন চিন্তা ভাবনা নেগেটিভ পজিটিভ মারপিট করে করে আপনি পরীক্ষা দিতে আসছেন এরকম। তো আপনি সাঁতার জানেন না, এখন আপনি যদি ডোবা পানিতে যান সার্ভাইভ করতে, তো আপনাকে যতটা পারেন আপনাকে স্লো মুভমেন্ট করতে হবে আপনার শরীরের, কারণ আপনি যত দ্রুত মুভমেন্ট করবেন তত নাকানি চুবানি খাবেন আর তত নিচে চলে যাবেন। যত পানি খাবেন আপনার পেটের ভিতরে ভরপুর হবে পানি এবং তত নিচে চলে যাবেন, আপনি ডুবে যাবেন। ঠিক আইএলটিএস পরীক্ষা এরকম,
আপনি স্লোলি হাত পা নাড়াচাড়া করবেন, আপনি থাকতে পারবেন। সাঁতার না জানলেও আপনি উপরে থাকতে পারবেন স্লোলি। কিন্তু স্লোটা আসলে মুভমেন্টটা আসেই না যারা সাঁতার জানে না, ভয়ে আসলে দ্রুত করে ফেলে এবং এই ভয়ে তারা ডুবে যায়। এক্স্যাক্টলি আইএলটিএস পরীক্ষাটা এরকম, আপনি জানেন না কত স্কোর পাবেন, আপনি ওই মানুষের থেকে শুনে, প্রোপাগান্ডা শুনে, এটাও শুনে আপনি যাচ্ছেন পরীক্ষার হলে, ঠিক সেভাবে হচ্ছে আপনি ভয়ে ডুবে যাচ্ছেন। বিষয়টা এরকম। আচ্ছা দেখেন, সিম্পলি নিতে হবে আমাদেরকে। তো এই যে বিল্ডিংগুলো, রেলওয়ে বিল্ডিংগুলো হতে পারে মানুষদের মুভ করতে পারে, কোন দিকে মুভ করতে পারে? বেটার হাউজিং ইন দ্য ড্যাশ, মানে বেটার ভালো হাউজিং ইন দ্য কিছু একটার ভেতরে ভালো হাউজিং আছে সেই জায়গাতে মুভ করতে পারে। তো আমাকে এখানে খুঁজতে হবে কি? দেখেন আমাকে এখানে খুঁজতে হবে বিল্ডিংটা খুঁজতে হবে, কারণ বিল্ডিংটা অ্যাকচুয়ালি আপনার হাউজিং, বিল্ডিং এগুলার সিনোনিম অ্যাকচুয়ালি বিল্ডিং, রেলওয়ে এবং মানুষের কথা আছে। মুভের বিষয় একটা আছে, মুভটা আমরা খুব পপুলার একটা ভার্ব আমরা খুঁজে পাবো। তো মুভ, বিল্ডিং, আপনার হলো রেলওয়ে, পিপল, এগুলো নিয়ে আমরা খুঁজবো। যেহেতু এখানে প্রপার নাউন এখানে পাওয়া যাচ্ছে না, প্রপার নাউন কি পাওয়া যাচ্ছে? অ্যাকচুয়ালি বিল্ডিংটা প্রপার নাউন না, তো রেলওয়েটা প্রপার নাউন, রেলওয়ে। তো রেলওয়ে অনেক থাকবে যেহেতু রেলওয়েরই, এই জন্য বিল্ডিং, রেলওয়ে, মুভ, পিপুল এগুলো নিয়ে আমরা যাচ্ছি। এরপরে যেতে হবে উই ওয়ার্ক টু সলিসিটর পেলাম, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে পর্যন্ত আমরা দেখি, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এ পর্যন্ত পেলাম, দ্যাট উড লিঙ্ক টুগেদার। ওকে, তার মানে আমরা এই যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে যেহেতু এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত পাইলাম। ওকে, তারপরে যেহেতু এই সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে, আমরা তারপরে একটু পড়ি। দ্যাট উড লিঙ্ক ওভারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন টুগেদার টু ক্লিয়ার লন্ডন স্লামস অ্যাট দ্য সেম টাইম। স্লামস মানে আসলে ওই যে বলতে পারেন যে আসলে এই যে যারা টোকাই বা রাস্তায়, হ্যাঁ মানে হোমলেস যারা, তাদেরকে স্লাম বলে। হোমলেস এক কথায় রাস্তায় যারা থাকে সেটা হোমলেস, তাদেরকে স্লাম বলতেছে। হ্যাঁ, তো এখন খেয়াল করে দেখেন স্লামের কথা আসলো, স্লামস মানে একের অধিক আছে, তার মানে পিপুলের সিনোনিম হিসেবে স্লামসটাকে নেওয়া যায়। তারপর আমরা আগে যাব। হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট। রিলোকেট মানে কি? আমি শব্দটা খুব বেশি ইউজ করি, রিলোকেট মানে কি বলেন তো? মুভ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর তাহলে করা। মুভের আমরা সিনোনিম পেলাম, পপুলার একটা মুভ, মানে এটা এমন একটা ওয়ার্ড যেটা সিনোনিম আমরা পাবো। তার মানে রিলোকেট মানে স্থানান্তর, এক জায়গায় পাইলাম, তার মানে পাইলাম, রিলোকেট পেলাম। দ্য টু রিলোকেট, টু মানে আইডিয়া টু রিলোকেট দ্য পোর ওয়ার্কার্স, তার মানে আমরা পেয়ে গেলাম পোর ওয়ার্কার্স মানে কি? পিপল, তাই না? হ্যাঁ, পিপল, তার মানে ওয়ার্কার্স এস যুক্ত আছে যেহেতু, ওয়ার্কার একের অধিক, তার মানে পিপল। স্লামস মানেও পিপল, পোর ওয়ার্কার্সও পিপল, পিপলের সিনোনিম। হু লিভ ইন ইনার সিটি স্লামস, যারা ভেতরের শহরে, স্লাম শহরে থাকে, যারা ভেতরে স্লাম শহরে থাকে। টু তাদেরকে, টু বলতে দিকে, নিউলি কনস্ট্রাকশন সাবার্ব, নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বে নিয়ে যাবে তাদেরকে। অ্যান্ড টু প্রোভাইড চিপ রেল ট্রাভেল ফর দেম টু গেট টু ওয়ার্ক। এখানে বলেন তো আনসার কি? কোন জায়গাটার ভেতরে হাউজিংটা আছে? সাবার্বস। হাউজিংটা আসলে সাবার্বস এর ভেতরে আছে, কারণ সাবার্বস, এখন দেখেন আপনার এই যে হাউজিং, বেটার হাউজিং মানে নিউলি কনস্ট্রাক্টেড, নিউলি বেটার হাউজিং ইন দ্য সাবার্ব, নিউলি কনস্ট্রাক্টেড, যেটা নিউলি কনস্ট্রাক্ট হয়েছে, যেই ইয়েগুলা আপনার বাড়িগুলা, এই ইয়েগুলা, এই সিটিটা নিউলি কনস্ট্রাক্ট হয়েছে, এইটা হলো সাবার্বের ভেতরে, ঠিক আছে? তাহলে দেখেন নিউলি কনস্ট্রাক্টেড সাবার্ব, বেটার হাউজিং ইন দ্য সাবার্ব, বুঝতে পারছেন বিষয়টা? ভাইয়া। আচ্ছা, আমরা 1 নম্বর পেলাম এখানে, 2 নম্বর পেলাম এখানে। তারপরে আমরা দেখব যে এখানে কি বলছে, এ নাম্বার অফ, যেহেতু এরপরে আর কোনো লাইন নাই, ডাইরেক্ট দিয়ে দিয়েছে, আমরা যেতে পারি। এ নাম্বার অফ মানে একের অধিক, এখানে একের অধিক, এ নাম্বার অফ ড্যাশ, তার মানে এ নাম্বার অফ থাকলে তার মানে প্লুরাল। দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার ফ্রেন্ডের ভেতরে একজন, এরকম। তো অলওয়েজ ওয়ান অফ মাই ব্রাদার্স এস হয়, ওয়ান অফ মাই ফ্রেন্ডস এস হয়,
এ নাম্বার অফ ড্যাশ, এখানেও কিন্তু নাম্বার অফ প্লুরাল ভার্সন হবে অলওয়েজ, অফ থাকলে, নাম্বার অফ থাকলেই। যাই হোক, তো এ নাম্বার অফ ড্যাশ অ্যাগ্রিড, অ্যাগ্রি করেছে উইথ পিয়ারসনস আইডিয়া। এখন আমাকে বলেন তো, পিয়ারসন একটা মানুষ, এই যে চার্লেস পিয়ারসন, এই মানুষটার আইডিয়াটা অ্যাগ্রি করেছে, গরু ছাগল করেছে? গরু ছাগল করবে না, কে করবে বলেন তো? মানুষ করবে। অবশ্যই মানুষেরা করবে, মানুষেরা করবে, তাই না? তো মানুষেরা করবে, গরু ছাগল মহিষেরা তো করবে না, কারণ এটা একটা পার্সনের আইডিয়া, আইডিয়াটাকে অ্যাগ্রি করেছে। কোন, এখন মানুষেরা করেছে, মানুষের কোন দল করেছে বা কোন টাইপের মানুষ করেছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখেন সহজ হয়ে গেল না, বিষয়টা সহজ হয়ে গেল না? গায়ের জোরে না দিয়ে মেধা দিয়ে যাইতে হবে, যে এই যে নাম্বার অফ, কারা অ্যাগ্রি করেছে, যে এই পিয়ারসনের আইডিয়াটা কোন দল মানুষ অ্যাগ্রি করেছে, আমাকে এটা খুঁজে বের করতে হবে। বিজনেসম্যান। হ্যাঁ শোনেন, আনসার বলাটা কিন্তু খুব বেশি যে মনে করেন যে খুব বেশি বীরত্ব এরকম কিছু না, বোঝাটা হলো বিষয়। আপনি এখানে আনসার বলে যদি, আমি আগেও বললাম, এখানে আনসার বলে যদি ক্যামব্রিজে না পারেন, সেখানে কোনো যথার্থতা নাই আপনার। অতএব আনসার বলাটা এখানে বিষয় না, মুখ্য বিষয় না। আমি কাউকে আনসার জিজ্ঞেসও করি নাই, আনসার বলাটা এখানে মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হলো আনসারটা খুঁজে বের করা। শুধু এই ক্লাসে না, বিষয়টা হলো যে আমি শেখাচ্ছি কোন কি বিষয় আপনাদের নিতে হবে, এটা মনোযোগ দিতে হবে। আনসারটাকে মনোযোগ দেন না, মনোযোগ দেন কোথা থেকে আনসারটা আসছে, এটা মনোযোগ দেন। কারণ আনসারটা আপনারা পেজ উল্টালে বইয়ের শেষে পাবেন, ওইটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা আপনারা কোথা থেকে আনসারটা আসছে এটা দেখেন, যে আনসারটা কিসের থেকে আসতেছে, বুঝতে পারছেন? আনসারটা কোথা থেকে আসছে এইটা দেখেন। এখানে যদি 5-এ পড়া ছেলেও থাকে, তাকে যদি বইয়ের পেছনে দেখাই দেওয়া যায়, সেও আনসার বলে দিতে পারবে। আনসার বলাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা আসলে যে কোথায় থেকে কেন কিভাবে আনসারটা আসতেছে, এই হলো বিষয়। এটা শেখার চেষ্টা করেন। আচ্ছা, এ নাম্বার অফ ড্যাশ অ্যাগ্রি, তো আমরা দেখেন প্রবি এরপর থেকে পড়ি, তো এটা ফুল স্টপ এখানে চলে গেছে, তারপর থেকে পড়ি। পিয়ারসনস আইডিয়া, ওকে, গেইনড, গেইন মানে কি বলেন তো? অর্জন করা। অর্জন করা। গেইনড অর্জন করা। আর অ্যাগ্রি মানে কি? রাজি হওয়া। রাজি হওয়া। এই সিনোনিম হিসেবে ইউজ হয়েছে, গেইন এবং অ্যাগ্রিড, এই দুইটা কিন্তু গ্র্যান্টেড, অ্যাগ্রি, গেইন, এগুলা কিন্তু সিমিলার। রিডিং এর ক্ষেত্রে সিনোনিম হিসেবে ইউজ হয়, বাট আপনি রাইটিং ইউজ করতে পারবেন না এগুলা, কারণ এগুলা এই টাইপের একদম কাছাকাছি ওয়ার্ড একদম যায় না, কিন্তু তারপরেও রিডিং এ ইউজ হবে। যেরকম অ্যাগ্রি মানে কি সম্মতি দেওয়া, গেইন মানে কি? গেইন মানে কি কোনো কিছু অর্জন করা। দুটা কি যায়, সিমিলার হয়? হয় না, কিন্তু এখানে কিন্তু তারা সিনোনিম হিসেবে ইউজ করছে। তো অ্যাগ্রিড, গেইনড পাস্ট ফর্মে আছে, দুইটাই ভার্বের পাস্ট ফর্মে আছে। খেয়াল করে দেখবেন এই পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো যারা 8-9 পায় রিডিংয়ে, এইগুলাই তো অস্ত্র হিসেবে নাই, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এই আশেপাশের বিষয়গুলো নেই। খুব মনোযোগ দেন এই ক্লাসটা, হ্যাঁ। আচ্ছা, এ নাম্বার অফ ড্যাশ অ্যাগ্রি, তারা অ্যাগ্রি করেছে, এই আইডিয়াটা অ্যাগ্রি করেছে, সাপোর্ট অ্যামং সাম বিজনেসম্যান ইন 1851 হি সাবমিটেড এ প্ল্যান টু পার্লামেন্ট। হি বলতে কি, কাকে বোঝাচ্ছে বলেন তো আমাকে? চার্লস পারসন। চার্লেস পিয়ারসনকে হি বলতে বোঝাচ্ছে, কারণ বিজনেসম্যান, এখানে বিজনেসম্যান কাদেরকে বলায়? ব্যবসায়ীদের বিজনেসম্যান বলায়, এটা প্লুরাল ভার্সনে আছে বিজনেসম্যান। তো হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার ভার্বে আছে, তো অবশ্যই এই পিয়ারসনকে হি বোঝাচ্ছে, এবং সে সাবমিট করেছে। এখন সে যদি সাবমিট করে এটা, তারপরে আমার কোনো আনসার নেওয়ার অবকাশ নাই, কারণ তার কথা আবারও আসতেছে। এখন তার কথা তার আইডিয়াটা অ্যাগ্রি করেছে কারা, এটা আমার খোঁজার দায়িত্ব। কারা অ্যাগ্রি করেছে? বিজনেসম্যানরা। বিজনেসম্যান এটা কি প্লুরাল ভার্সন না সিঙ্গুলার ভার্সন বলেন তো? প্লুরাল। হ্যাঁ, বিজনেসম্যান দেখেন, সাম বিজনেসম্যান, কিছু মানে ব্যবসায়ীরা। তো এখানে কি হচ্ছে আনসার দেখেন, এখানে আমরা 3 নম্বরের আনসার পেয়ে গেলাম। এ নাম্বার অফ বিজনেসম্যান অ্যাগ্রিড উইথ পিয়ারসনস আইডিয়া। এখন আপনাদের অনেক কিছু সহজ পানির মতো লাগতে পারে, স্বাভাবিক। আমি আপনাদের বলে দেই, এটারও একটা ডেমো দিয়ে দেই। আপনি সুইমিং পুলের ওপরে দাঁড়ায় আছেন, আপনার সামনে একটা অ্যাপ্রক্সিমেটলি টিনেজার, একটা, আপনার বয়স 40, আপনি সাঁতার জানেন না, একটা 6-এ পড়া ছেলে সাঁতার কাটতেছে। আপনার স্বাভাবিক দেখে মনে হবে কতটা সহজ, ইজি, একদমই পানির মতো।
কিন্তু আপনি যখন নামেন জায়গাটাতে তখন নাকানি চুবানি খেয়ে যান। তো কেন খান? কারণটা হলো যে ওই যে 5-6 বছরের বাচ্চা যে সাঁতার কাটতেছে, আপনি ওকে সিরিয়াসলি কখনো নেনই নাই। ও যে কিভাবে সাঁতার কাটতেছে এটা না দেখে আপনি ও সাঁতার কাটতেছে শুধু এটা দেখতেছেন, ও যে সাঁতার কাটতেছে শুধু এটা দেখতেছেন, বাট কিভাবে সাঁতারটা যে কাটতেছে ও, এইটা আপনি ফলো করেন না, অ্যাকচুয়ালি ফলো করেন না আসলে। না করে আপনি জানেন ওহ একদম ইজি, জাম দিয়ে দেন, জাম দিয়ে না মানে পানি টানি খেয়ে অস্থির। বিষয়টা এরকম যে একজন মানে সাইকেল চালাচ্ছে, একটা মেয়ে মানুষ, আপনি দেখে মনে হচ্ছেন ও হো সাইকেল চালানো তো খুবই ইজি, কিন্তু কিভাবে সাইকেল চালাচ্ছে, তার ব্যালেন্সটা কিভাবে রাখতেছে, আপনি সেটা ফলো না করতেছেন কোনটা যে ইজি, জাজমেন্টাল মাইন্ডে করতেছেন, ইজি জাজমেন্ট হয়ে যাচ্ছেন, লার্নিং মাইন্ড তখন আপনার থাকে না আসলে। তো আমাদের আইএলসের ক্লাসগুলো আমার বিশেষ করে খেয়াল করে দেখেছি, আমার ক্লাসগুলো করার সময় স্টুডেন্টরা খুব কম স্টুডেন্টরা লার্নিং মাইন্ডে থাকে। আপনাদের ব্রেনটা তখন ইনপুট মাইন্ডে থাকতে হবে, লার্নিং মাইন্ডে থাকতে হবে, নট লাইক দ্য জাজমেন্টাল কোনো কিছু থাকা যাবে না। জাজমেন্ট কোনো কিছু জাজমেন্ট করা যাবে না, জাস্ট মাথাটা ব্রেনটা খুলে শিখতে হবে যে কিভাবে নিচ্ছে সামিত ভাই, কিভাবে করতেছে এটা। তাহলে আপনি যখন ক্যামব্রিজ করতে যাবেন তখন আপনি দেখবেন যে সেগুলো পাচ্ছেন। হ্যাঁ, প্রথমে পারবেন না, আপনি ক্লাসটা আবার দেখবেন এইভাবে করলো, ওইভাবে করলো, তখন বুঝতে পারবেন। কিন্তু আপনাকে আগে তো ফোকাস করতে হবে, আগে ফলো করতে হবে কোন স্টেপে কিভাবে নেওয়া হচ্ছে, বিষয়টা এরকম। বুঝতে পারছেন? ক্যামব্রিজের এক একটা মানে ওয়ার্ডগুলো দেখেন, পড়লে একদম একটা মনে হয় একটা নোবেল মানে পুরস্কার দেওয়া উচিত এদেরকে, এত সুন্দরভাবে সেন্টেন্সগুলো করে। তো দেখেন এরপরে এইটুকু কে বলেছে? পেয়ারসন বলেছে। পেয়ারসনের থেকে কিন্তু আনসার আসে না, এইটুকু কিন্তু আমার পড়ার কোনো দরকারই আসে না। পার্লামেন্টে কিন্তু ওটা নাউন, অনেকেই হতে পারে যে নাউন। এখানে প্লুরাল ফর্মে কি আছে দেখেন, পেয়ারসনের থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্লুরাল ফর্মে শুধু আছে বিজনেসম্যানই, আর নাই। আচ্ছা, গেইন সাপোর্ট অ্যামং সাম বিজনেসম্যান, ওকে আমরা জানলাম। এখন দ্য কোম্পানি ইনিশিয়ালি শিখেন, কিভাবে নিচ্ছি এটা শিখেন। দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস, হ্যাড ব্যবহার হয়েছে, তার মানে পাস্টে কোনো সেই সময়টাতে এই প্রবলেম একটা ইনিশিয়ালি একটা প্রবলেমস মানে হ্যাড একটা না, কোম্পানি প্রবলেমসে পড়েছিল। গেটিং মানে কি? নেওয়া, পাওয়া, কোনো কিছু পাওয়া। তার মানে কোম্পানিটা ইনিশিয়ালি মানে তৎক্ষণাৎ, কোম্পানিটা তৎক্ষণাৎ প্রবলেমে পড়েছিল, কিছু একটা পেতে, যেটা দরকার। এই পাওয়াটা মানে পাওয়া, আর যেটা দরকার ছিল এটা মানে দরকার, এটা মানে পাওয়া, এটা মানে দরকার, মনে রাখবেন। গেটিং নিডেড, গেট মানে পাওয়া, নিড মানে দরকার ছিল কিসের জন্য? প্রজেক্টের জন্য। তো প্রজেক্টের জন্য দরকার ছিল এরকম কিছু একটা ভাবেন, হতে পারে কোনো যন্ত্রাংশ বা কোনো কিছু দরকার হতে পারে প্রজেক্টের জন্য, যেটা প্রজেক্টের জন্য দরকার, সেইটা ইনিশিয়ালি সেটার জন্য প্রবলেম ফেস করতেছিল, সেটা পাওয়ার জন্য প্রবলেম ফেস করতেছিল। তো কোনো কিছু একটা কোম্পানির কথা আসছে, কোনো কিছু কোম্পানিটা পাওয়ার জন্য প্রবলেম ফেস করতেছিল। আমাদেরকে চলেন যাই দেখি, আমরা এর পরেই যাব, যেহেতু আমরা এরপরে কোনো লাইন পাই নাই, অফকোর্স এরপরের লাইন থেকে শুরু করব। যদি কোনো লাইন থাকে তাহলে মনে করবেন গ্যাপ থাকবে, এটা আপনারা মাথায় লিখে রাখেন, মাথায় দেন যে এই লাইনের পরে দেখেন, এই লাইনের পরে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লাইন, এখানে লাইনটা এটা হিউজ গ্যাপ আছে। আবার এরপরে আবার আরেকটা লাইন দেখেন, এখানেও একটা ভালো গ্যাপ আছে 3 লাইনের। তারপরে কোনো লাইন নাই, তারপরে কোনো গ্যাপ নাই। বুঝতে পারছেন বিষয়টা আপনারা খেয়াল করে? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা কি করব? কোম্পানি ইনিশিয়ালি দা রিজেক্টেড এন্ড দা coincided with the personal from another group of underground connection, যাই হোক past parliament person, two of the group merged and established the metropolitan railway company। এই যে কোম্পানির কথা আসছে, আমাদের সিরিয়াস হতে হবে এখানে। The company's plan was to construct an underground railway line from a Great Western Railways station at Paddington to the edge of the city at Farringdon Street। এই ফেরিংডন স্ট্রিটে, এই জায়গা থেকে প্যাডিংটন থেকে ফেরিংডন থেকে পর্যন্ত
এডস মানে এই ফেরিংটনের কর্নার পর্যন্ত আসলে একটা স্টেশন করবে, লাইন বসাবে। এ ডিস্টেন্স অফ অ্যামং 5 কিলোমিটার, এটা 5 কিলোমিটার। দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি, দেখেন তো অর্গানাইজেশন বলেছে এখানে, কোম্পানির সিনোনিম কি অর্গানাইজেশন? Yes. এই পর্যন্ত আপনার আস্তে আস্তে একটা মাথায় ঘন্টা বাজার দরকার। ডিফিকাল্টি মানে কি? ডিফিকাল্টির সিনোনিম বলেন তো? কঠিন। হ্যাঁ, Problem ভাইয়া। হ্যাঁ, ডিফিকাল্টি, প্রবলেম। তো প্রবলেম কিসের? ইন রেইজিং দ্য ফান্ডিং ফর সাচ রেডিকাল অ্যান্ড এক্সপেন্সিভ স্কিম, মানে পরিকল্পনা, স্কিম মানে পরিকল্পনা, নট লিস্ট বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই প্রেস। যাই হোক, এখন এখানে দেখেন রেইজিং এর মিনিংটা আমাকে কেউ বলেন তো, পারেন কিনা? Increase. রেইজিং এর মিনিংটা ইনক্রিজ না, আসলে রেইজিং মানে কি শুনবেন? রেইজিংটা কোন সময় ইউজ হয় আমি বলি, আপনি শুনেন কোন সময় কিভাবে ইউজ হয় রেইজিংটা। রেইজিং মানে বাড়া, ইনক্রিজ, হ্যাঁ, ইনক্রিজের সিনোনিম কিন্তু রেইজিং হিসেবে ইউজ কখনো করতে পারবেন না। আই রেইজ মাই সান, আমি বড় করেছি আমার সানকে, আমার ছেলেকে। বড় করা, নিজে কোনো কিছুকে বড় করা, কোনো কিছুকে বড় করার সময় রেইজিং শব্দটা ইউজ হয়, বুঝতে পারছেন? কোনো কিছুকে বড় করার সময় ইউজ হয়। যেরকম নার্চার, নার্চার মানে কি? লালন পালন করা, লালন পালন করাকে নার্চার বলে, ছোট থেকে বড় করাটাকে নার্চার বলে। আর রেইজিং মানে কোনো কিছুকে রেইজ করা, মানে কোনো কিছুকে, কোনো কিছু হতে পারে, রেইজিংটা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ হয়। যেরকম ব্যাংকিংয়ে রেইজিং শব্দটা ইউজ হয় ফান্ডিংয়ের ক্ষেত্রে। ফান্ডিংটা রেইজ হয় কীভাবে? আস্তে আস্তে ফান্ডটাকে কালেক্ট করে বড় করা, মানে ফান্ডটাকে বড় করা। বাচ্চা কাচ্চা ক্ষেত্রে রেইজিং ইউজ হয়, রেইজ করা, তাদেরকে বড় করা। তারপর আপনার হলো অ্যাকচুয়ালি কোনো কিছুকে যেগুলোকে বড় করা যায় অ্যাকচুয়ালি সেটাকে রেইজ হিসেবে ইউজ হয়, মানে বড় করাকে বলে আর কি। অথবা বলতে পারেন কালেকশন, কালেকশনটা, কালেকশনের সিনোনিম হিসেবে রেইজ ইউজ হতে পারে। হ্যাঁ, কালেকশন, কালেকশন মানে কোনো কিছুকে গ্যাদার করা, মানে এক জায়গায় করে বড় করা। এই ক্ষেত্রে রেইজিং শব্দটা ইউজ হবে, এক জায়গায় করে বড় করা, এক কথায়। তো এই যে এই অর্গানাইজেশনটা ডিফিকাল্টিস ফেস করতেছিল, রেইজিং মানে এক জায়গায় করাটাকে কি রেইজিং করা, মানে বড় করা, ইনক্রিজ করা, বলতে পারেন ইনক্রিজ করা, বাড়ানো। দ্য ফান্ডিং ফর সাচ রেডিকাল অ্যান্ড এক্সপেন্সিভ স্কিম, স্কিমের সিনোনিম কি বলেন তো এখানে? Project. প্রজেক্ট মানে পরিকল্পনা, পরিকল্পনা। এই স্কিমটা প্রজেক্ট সিনোনিম, ওকে, কমা দিয়ে দিছে। তো এখন আপনি দেখেন তো নিডেড, যেটা দরকার ছিল, সাচ এ রেডিকাল অ্যান্ড এক্সপেন্সিভ স্কিম, এই যে প্রজেক্টটার জন্য যেটা আসলে কি দরকার ছিল এখানে, আর কিসের জন্য, কোন জিনিসটা পাইতে ডিফিকাল্টিস হইতেছিল, বলেন তো আমাকে, কোন জিনিসটা পাইতে ডিফিকাল্টিস হইতেছিল এখানে? Funding. হ্যাঁ, অর্থ, Funding. অর্থ। ফান্ডিংটা, এক্স্যাক্টলি। তো এখন রেইজিং এর সিনোনিমটা এখানে ইউজ হয়েছে, কিন্তু দেখেন, খেয়াল করে দেখেন আপনারা যে গেটিং, গেটিং এর সিনোনিম হিসেবে রেইজিংটা ইউজ হয়েছে, রেইজিং। আপনারা এই যে গেটিং রেইজিং না, এটা পাবেন সামনে, ইন ফিউচার আরও পাবেন। আমি এটা একবার এর আগের বইও পেয়েছিলাম আমি যতদূর মনে আছে। হ্যাঁ, রেইজিং, গেটিং, রেইজিং মানে ফান্ডার ক্ষেত্রে রেইজিংটা সব থেকে বেশি ইউজ হয় ব্যাংকে। তো রেইজিং তার মানে তো ফান্ডিংটা পাওয়ার জন্য, তার মানে এখানে আমরা পেলাম কত নাম্বার? 4 নাম্বার পেলাম। তাহলে ফান্ডিং পাওয়ার জন্যে প্রবলেম ফেস করতেছিল প্রজেক্টটার জন্য, ওকে। তারপরে কি? নেগেটিভ আর্টিকেলস, নেগেটিভ আর্টিকেলস তার মানে খারাপ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট, প্রজেক্ট সম্পর্কে, অ্যাপিয়ার্ড ইন দ্য ড্যাশ, অ্যাপিয়ার্ড মানে কি? আবির্ভূত হওয়া। তারা আর্টিকেলটা কিসের ভিতর আর্টিকেল আবির্ভূত হতে পারে? আর্টিকেলস মানে একটা আইডিয়া করেন, আর্টিকেলগুলো কিসের ভেতর হয়? কোনো বই, কোনো হলো কোনো পেপার, বা কোনো এরকমই কোনো কিছুর ভিতরে তো আর্টিকেলগুলো পাবলিশড হয়, তাই না? আর্টিকেল আবার কিসের ভিতরে পাবলিশ হবে? তার মানে খারাপ আর্টিকেল, প্রজেক্ট সম্পর্কে খারাপ আর্টিকেল, অ্যাপিয়ার মানে বলতে পারেন আবির্ভূত হওয়া বা পাবলিশ করা, অ্যাপিয়ার হয় কিছু একটার ভেতরে। তার মানে আর্টিকেল কিসের ভিতরে পাবলিশ হতে পারে বা অ্যাপিয়ার হতে পারে, আবির্ভূত হতে পারে, এটা আমাদেরকে খুঁজতে হবে। নট লিস্ট বিকজ অফ ক্রিটিক্যাল আর্টিকেল, ক্রিটিক্যাল মানে কি? ক্রিটিক্যাল মানে কি বলেন তো? ক্রিটিক্যালের Complex. কঠিন।
ক্রিটিক্যাল মানে কঠিন বলা যায় না, ক্রিটিক্যাল মানে একটু এই Tough, ক্রিটিক্যাল like মাইন্ড জটিল মানে টাইপের, এটা মানে কি জটিল। ক্রিটিক্যাল মাইন্ড কেন মানে কি? জটিল? জটিল, হ্যাঁ জটিল। তো জটিলের দেখেন এখানে জটিলকে ইউজ করেছে কিসে? নেগেটিভ হিসেবে। এক কথায় কিভাবে হয় দেখেন যায়, নেগেটিভ আর্টিকেল মানেই আসলে খারাপ আর্টিকেল। এখন দেখেন এই নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ কার জন্য? মানে নেগেটিভ এক জন্য যে এটা আসলে এই মানে ফান্ডামেন্টালি আসলে অ্যাপ্রুভড হয় নাই। ফর এক্সাম্পল আমি এভাবে বলতে পারি, আমি পেপারে একটা মানে পেপারে ধরেন একটা নিউজ পাবলিশ করেছি, সেটা আসলে খারাপ। কিভাবে খারাপ? সেটা খুবই জটিল একটা আর্টিকেল, এবং এটা আসলে মানে মানুষেরা তখন পড়তে গিয়েছে, তখন এটাকে বাদ দিয়ে দিয়েছে, এটাকে পড়েই নাই, পড়তে যেয়ে পড়ে নাই। কেন? কারণ এটা তারা বুঝতেই পারে নাই, এতটাই জটিল, এতটাই ক্রিটিক্যাল। এই জন্য এটা কি হয়েছে? এটা খারাপ। ভালো, অনেক মানুষের কাছে এটা ভালো না, ভালো না বলেই তো সে পড়ে নাই, ভালো না বলেই সে পড়ে নাই, কারণ তার কাছে সেটা ভালো না, মানে সে বুঝতে পারে নাই, তার কাছে সে ভালো না এটা। তো নেগেটিভ আর্টিকেল, নেগেটিভের সিনোনিম কি? ক্রিটিক্যাল যায়, কিন্তু এখানে কিন্তু দেখেন তারা ইউজ করেছে নেগেটিভের সিনোনিম ক্রিটিক্যাল হিসেবে ইউজ করেছে, দেখেছেন খেয়াল করে? আচ্ছা, নেগেটিভ আর্টিকেল প্রিন্টেড বাই দ্য প্রেস, নেগেটিভ আর্টিকেল অ্যাবাউট দ্য প্রজেক্ট, এই যে প্রজেক্ট সম্পর্কে, স্কিম সম্পর্কে অ্যাপিয়ার্ড ইন দ্য ড্যাশ, কিসের ভেতরে অ্যাপিয়ার্ড হয়েছে? Press. প্রেসের ভেতরে। তার মানে এখানে 5 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, প্রেস। আচ্ছা, তারপরে দেখেন একটা ভালো রকম একটা মানে গ্যাপ আছে, দুইটা লাইন আছে, কনস্ট্রাকশনের কথা বলছে। অফকোর্স আপনারা এটা ভালো থাকেন যে কনস্ট্রাকশন, এখানে কোনো কনস্ট্রাকশনের কথা বলে না, এখানে সলিউশনের কথা বলেছে। তো আমাকে এইটুকু না পড়লেও হবে, কারণ এখানে সলিউশনের কথা বলা, এখানে হলো সলিউশনের কথা বলা, এখান থেকে শুরু করে এখানে প্রবলেমের কথা বলা, এখানে সলিউশনের কথা বলা, এখানে প্রবলেমের কথা বলা, এখানে সলিউশনের কথা বলা, কনস্ট্রাকশনের কথা প্রবাবলি এখানে বলা হতে পারে। ফাইনালি ইনেবল টু দেম টু রেইন দ্য হার্ট অফ দ্য সিটি অ্যান্ড ইনভেস্ট অলমোস্ট এত ইভেনচুয়ালি দ্য পিরিয়ড রাইজড, এত মিলিয়ন রাইজড হয়েছে, মানে গোছানো হয়ে গেছে, বুঝছেন? গোছানো হয়ে গেছে। অ্যান্ড চোজেন রুট দ্য বিনিথ মানে নিচে, এক্সিস্টিং রুট অ্যান্ড মিনিমাইজ দ্য, যাই হোক এখানে প্রবাবলি আপনার ইয়ে থাকবে কনস্ট্রাকশনের বিষয়টা। চলেন আমরা দেখি এখানে কি নিয়ে খুঁজবো, আগেও তো পাওয়া যেতে পারে, যেহেতু 3 লাইন আছে। সো দেখি চোজেন রুটটা আমি মনে হয় একটু আগে পড়লাম, এই যে চোজেন রুট, হ্যাঁ দেখেন মনে আছে। যাই হোক, তো এই বই পড়তে এগুলো হয়, এই অ্যাবিলিটিগুলো হয়, বুঝছেন? চোজেন রুটটা, বা আমি 5 সেকেন্ডের বেশি তো মনে থাকে না, একবারই জাস্ট পড়ছি। অ্যান্ড ডিড নট রিকোয়ার ম্যানি, চোজেন রুটটা আমরা পাইলাম, এই লাইনটা তার মানে এর পরে আছে। আচ্ছা, আমরা আসি এখানে, তারপরে কি আছে? কাট অ্যান্ড কাভার, আমরা কাট অ্যান্ড কাভারটা করবো, কারণ এটা অ্যাপোস্ট্রোফেস কমার ভেতরে দিয়ে দিয়েছে। মেথড ওয়াজ ইউজ টু কনস্ট্রাক্ট দ্য টানেল, তার মানে কাট অ্যান্ড কাভারটা আমরা আগে খুঁজবো। এই যে কাট অ্যান্ড কাভারটা পাইছি, তার মানে এর পরেই আনসারটা থাকবে, 100% এর পরেই থাকবে। ওকে, উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্টস মানে ইটের আর্টস, মানে ইটের হলো খোসলা বা এরকম কোনো কিছু একটা। দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ ড্যাশ, কাভার মানে টানেলটা কাভার করা ছিল, কোনো পলিথিন বা কোনো এরকম কোনো কিছু কাভার করা, বলতে আপনাকে কাভার করা, কি দিয়ে কাভার করা? পোশাক দিয়ে কাভার করা, এরকম। টানেল মানে একটা জায়গা, ট্রেনের টানেলের কথা বলছে এখানে। ট্রেন যায় না, এটা টানেলের ভেতর দিয়ে, একটা গুহা তো বলা যায় না, টানেলই বলা যায় এটাকে। এটা টানেলের ভেতর দিয়ে যায়, কিছুক্ষণের জন্য যে আবার বেরোয় চলে যায়। এই জায়গাটা, এই টানেলটা কাভার করা ছিল, কিছু একটা দিয়ে ঢাকা ছিল। ঢাকাটা ছিল কি দিয়ে? চলেন আমরা দেখি। 6 মিটার and এত was doing site temporarily hold up the timber beam, যাই হোক ব্রিক আর্টস, ঠিক আছে। ওয়ার দ্য কনস্ট্রাক্টেড, এই যে কনস্ট্রাকশনের কথা এখানে বলা হয়েছে। যাই হোক, দ্য ফাইনালি দ্য ব্রিক আর্টস, এই যে পাওয়া গেল ব্রিক আর্টস, তার মানে আনসারটা আমরা পাবো এখানে, প্রবাবলি এখানে আনসারটা থাকবে। টানেলটা কাভার, অ্যাডেড টু ক্রিয়েটেড টানেল, আচ্ছা টানেল, এই ব্রিক আর্ক অ্যাড করা হয়েছে টানেল ক্রিয়েট করার জন্য। আচ্ছা, এ 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল was laid on top of the tunnel and road above the rebuilt and the road above rebuilt। এখন দেখেন টানেলটা লেইড মানে কি বলেন তো? লেইড মানে কি?
laid শোয়ানো past প্রতিস্থাপন করা বা শোয়ানো এরকম কোনো বা এরকম কোনো কিছু একটা শোয়ানো বা তো লেইড মানে এখানে লেগে থাকাকে বোঝাইছে দেখছেন কাভার্ডের সিনোনিম হিসেবে লেইড বোঝাইছে তাহলে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এই যে সিনোনিমগুলো যদি আপনারা ধরতে পারেন কাভার এই লেইড আপনারা আনসার 100% মিস জীবনেও করতে পারবেন না যতই চেষ্টা করেন মিস করতে পারবেন না জীবনে মিস করতে পারবেন না দেখেন যে কাভার্ড লেইড পাস্ট ফর্মে দেওয়া দুটাই মিনিং না জানলেও আপনার একটা সেন্টেন্সে দেখেন কোনটাকে পাস্ট করা এখানে কাভারটাকে পাস্ট করা এখানে লেইডটাকে পাস্ট করা এইটা অন্তত খেয়াল করে দেখেন এইটা অন্তত মেলানোর চেষ্টা করেন এইগুলো মেলানো আমি 17 থেকে করাচ্ছি এরকম না যে আমি 12-13 থেকে করাচ্ছি আপনাদের মিলবে না অবশ্যই আপনাদের পরীক্ষার হলে এইভাবে আপনাদের পাবেন দেখেন কাভার করা ইডি যুক্ত করা এখানেও দেখেন পাস্ট ফর্মে লেইড তো লেইড মানে লাগানো আর এখানে কাভার করা আছে এখানেও লাগানো উইথ ড্যাশ তো টানেলটা কি দিয়ে কাভার করা ছিল লেইড করা ছিল বলেন তো soil, তার মানে এই যে 2 মিটার গভীর সয়েলের একটা লেয়ার দিয়ে এটাকে কভার করা ছিল 6 নাম্বার 2 মিটার তার মানে 2 মিটার মানে বুঝতে পারছেন 2 মিটার 2 অনেক মিটার মানে অনেক 2 মিটার মোটা। মানে হ্যাঁ অনেক মোটা তার মানে 6 ফিট মোটা মনে হয় তাই না হ্যাঁ এরকমই। প্রবাবলি 6 ফিট একটু কম হবে কারণ যাও এখন মোটামুটি 24 ইঞ্চিতে মনে হয় 1 মিটার নাকি আমি যতটুকু মনে মিস না করি তাহলে 2 ফিটে 1 মিটার হচ্ছে নাকি না 3 ফিটে 2 ফিটে 1 মিটার নাকি আপনারা জানেন নাকি যাই হোক 2 মিটার মানে অনেক পুরুত্ব একটা কথা আপনারা জেনে রাখেন 2 মিটার মানে অনেক পুরুত্ব একটা মাটির প্রলোভ দিয়ে টানেলটাকে কভার করা ছিল তার উপরে মনে হয় রোডটা ছিল এরকম টাইপের কোনো কিছু হবে অ্যাবভ রিবিল্ড এই রোডটাকে অ্যাবভ মানে উপরে হ্যাঁ এই অ্যাবভ মানে উপরে তার মানে এই টানেলের উপরটাকে রোডটা রিবিল্ড করা হয় নতুনভাবে আবার তৈরি করা হয় এই রোডটা এই 2 মিটার এই টানেলের ওপরে 2 মিটার মাটি ছিল মাটির ওপরে রোডটাকে আবার নতুন করে পুনরায় করা হয় তাহলে বিষয়টা বুঝতে পারছেন তাহলে একদম ছোটখাটো বিষয় দিয়ে আনসারগুলো আসতেছে না দেখেন যে প্রত্যেকটা লাইনে একটা করে ভার্ব আছে সেই ভার্বের সেম ফর্ম প্যাসেজে আছে ওই ভার্বের আশেপাশেই হয় বামে নাই ডানে আনসারটা আছে বুঝতে পারছেন বিষয়টা ইনক্রিজ মুভটা কি রিলোকেট ছিল প্রেজেন্ট ফর্মে ছিল তারপরে আপনারা কি বলবেন এখানে অ্যাগ্রিড পাস্টে গেইন পাস্টে ছিল গেটিং আইএনজি ছিল রেইজিং আইএনজি ছিল হ্যাঁ রেইজিং এখানে দেখেন আপনার হলো অ্যাপিয়ার্ড ওখানে কি ছিল প্রিন্টেড পাস্ট ফর্মে অ্যাপিয়ার্ড পাস্ট ফর্ম প্রিন্টেড পাস্ট ফর্ম খেয়াল করে দেখেন এটা কি একটু মজা না দেখেন এইগুলো আপনারা খেয়াল করবেন এখনকার টেকনিক শেখাচ্ছি আমি আগের টেকনিক আমি আপনাদের আর শেখাচ্ছি না আগের টেকনিকে দিচ্ছি না এখন ভার্ব দিয়ে তারা কিভাবে আনসার আপনি ধরতে পারবেন এই টেকনিক শেখাচ্ছি আমি মানধাতা আমলের একই টেকনিকে তো আমি আপনাদের ক্লাস করাবো না অবশ্যই টেকনিক চেঞ্জ হচ্ছে আমি মানে বই চেঞ্জ হবে বইয়ের টেকনিক আমার টেকনিকও চেঞ্জ হবে তো ভার্ব দেখেন কিভাবে করতেছে তারা কিভাবে করতেছে সুন্দর করে কাভার্ড লেইড বুঝতে পারছেন বিষয়টা প্রত্যেকটাই ভার্ব যে ফর্মে ছিল সেই ফর্মেই প্যাসেজে ভার্ব ছিল ওই ভার্ব থেকে আপনারা আনসার নিতে পারবেন খেয়াল করে দেখছেন জি ভাইয়া আচ্ছা তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কে আপনাকে 99% অ্যাকুরেসি আনতে হবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কে আপনার থাকবে অ্যাপ্রক্সিমেটলি 10-12টা বা 15টা ম্যাক্স গেলে 16-17টা এখানে আপনার যদি 15টা থাকে আপনার একটা মিস হলে হতে পারে এর বেশি হওয়া যাবে না ফিলিং দ্য ব্ল্যাঙ্কে ঠিক আছে আচ্ছা তো আমি 10 তারিখে পরীক্ষা দিয়ে আসলো তার থেকেও শুনলাম আগের পরীক্ষা দিয়ে শুনলাম প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেছি প্রত্যেকটা কোয়েশ্চেনই দেখতেছি সেই অনুযায়ী আপনাদের আমি শেখাচ্ছি একটা বিষয় আপনাদের যদি কেউ ভেতরে কম্পিউটার বেস পরীক্ষা দিয়ে থাকে আপনাদের আত্মীয় স্বজন কেউ আমাকে একটু জানাবেন তো কেউ এমনজন দিয়েছে এই বিষয়ে আমার একটু রিসার্চ করতে হবে হ্যাঁ আমি নিজে বসে পড়তাম একটু সমস্যা ক্রাইসিসের ভেতর আছি না হলে নিজে বসে পড়তাম জিটিতে যাই হোক
এখন আপনারা ভার্ব দিয়ে, যেহেতু এটা 17 নম্বর বই, কিন্তু 17 ক্যামব্রিজ 17 দিয়ে আমি শেখাচ্ছি আপনাদের টেকনিক অনুযায়ী। ভার্ব দিয়ে আপনারা ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশনের ক্লাস আমি আগে নিয়েছি। একই ক্লাস তো বারবার আপনাদের নেওয়া যাবে না, একই টেকনিকে তো আসবে না। টেকনিক চেঞ্জ, বই চেঞ্জ, টেকনিক চেঞ্জ। টেকনিক এখানে ওই টেকনিকে, যে টেকনিকে যাবে আমি সেই টেকনিকে আপনাদের শিখাবো। রিসেন্টলি এরকম ভার্ব দিয়ে তারা কিভাবে দেখেন আনসার দিচ্ছে। হ্যাঁ, ভার্ব দিয়ে আপনি আনসার নিতে পারবেন, ঠিক আছে? তো ওকে, আপনারা এখন হোমওয়ার্ক নেন। হ্যাঁ, বই, বুক, কেউ একজন হোমওয়ার্কটা গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, আপনাদের 3 নাম্বার গ্রুপে কেউ একজন হোমওয়ার্কটা এভাবে লিখে দিবেন, বুক 14-15 only blank প্যাসেজ 1, শুধু প্যাসেজ 1 এর ব্লাঙ্ক, অনলি ব্লাঙ্কস প্যাসেজ 1 এর 14-15। তার মানে 14-15তে 8টা টেস্ট আছে আপনাদের। 8টা টেস্টের ভেতরে প্রবাবলি অ্যাপ্রক্সিমেটলি 5টা করে ব্লাঙ্ক ধরেন, 5-6টা করে, 5টা করে ধরলেই 50টা 40টা ব্লাঙ্ক, আমি ধরলাম 50টা, এর বেশি না, 45টা ব্লাঙ্ক পাবেন আপনারা। 45টা ব্লাঙ্ক, মাঝখানে ছুটি তো আপনারা নিয়েছেন, ক্লাস তো এখন একদিন পর পর আপনারা তো ছুটি নিয়েছেন, রিল্যাক্সে আপনারা করবেন। তবে আপনারা আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহারও পাবেন 14-15 বইয়ে, যেটা আপনারা আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আছে, ভিডিওটা দেখে নেবেন, আমি আপনাদের লিঙ্ক দিচ্ছি, দেখে নেন। আর হলো এই ভার্ব দিয়ে, এইটা নতুনভাবে নিলাম আপনাদের, ভার্ব দিয়ে আপনারা চেষ্টা করবেন খুঁজে বের করা, ঠিক আছে? তো 16 নম্বরের একটা ইয়ে করি। 16 নম্বর আপনারা রেখে দিয়েছেন নাকি মক টেস্টের জন্য কেউ 17 নম্বরটা? ও সরি, বই, এটা আমার ভুল হয়েছে দেওয়া, এখানে তো আমাকে দিতে হবে হলো 15-16। আমি কি 16-17 দিব আপনাদের হোমওয়ার্ক? বলেন তো, 16-17 দেবো? 15-16 থাকবে। 15, হ্যাঁ 15-16, এই যে 2টা বই, 15-16 এই 2টা বই, ঠিক আছে? তাহলে কেউ একজন গ্রুপে লিখে দেন, বুক 15-16 অনলি ব্লাঙ্ক প্যাসেজ 1, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আপনারা হোমওয়ার্ক করবেন এবং হোমওয়ার্ক জমা দিবেন। আমি অবজার্ভ করতেছি কে কি হোমওয়ার্ক জমা দিচ্ছেন না দিচ্ছেন। শোনেন, গ্রুপ খোলা শুধু হোমওয়ার্কের জন্য। গ্রুপ খুলে গ্রুপের মাধ্যমে এরকম কোনো কিছু না, আপনাদের সবার জন্য পোস্ট ওপেন করা। গ্রুপ খুলে কোনো, আমি গ্রুপ অন্য কোনো আমার ইন্টেনশনে গ্রুপ খুলে নাই। গ্রুপ খোলা অনলি আপনাদের জন্যেই, আপনারা পোস্ট করবেন। হোমওয়ার্ক পোস্টের জন্যই গ্রুপ খোলা। আপনাদের পোস্ট তো অ্যাপ্রুভাল, ফুললি অ্যাপ্রুভাল আছে, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন, আর হোমওয়ার্ক প্রত্যেক দিন সাবমিট করবেন। আর আমার মন ভালো থাকে যখন আপনারা হোমওয়ার্ক করেন, আপনারা যখন একটু ইয়ে করেন না, তখন আরও বেশি 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 বই ঘাঁটি আপনাদের জন্য, জানেন? আপনারা যখন পিছু মানে ইয়ে করেন না, ফাঁকি দেন না, ফাঁকি দিলে আমার খুব অপছন্দ ফাঁকি দেওয়াটা, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন এবং দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, অনেক রাত হয়ে গেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।